হ্যালো ফেভারিট স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো সামনেই আমরা জানি আমাদের এসএসসি পরীক্ষা। যেহেতু আমাদের সামনেই পরীক্ষা, সেহেতু আমাদের একটু টেনশনে থাকাটা স্বাভাবিক। বাট কোনো সমস্যা নাই, আজকে আমি এমন একটা সাবজেক্ট এমন পড়াশোনা নিয়ে আসছি যাতে তোমাদের টেনশনটা হালকা একটু রিলিজ হয়ে যাবে। এবং আইসিটি তে যেহেতু আমাদের তোমার হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের সিলেবাসের, তথাকথিত তোমাদের শর্ট সিলেবাসের যে প্রথম চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের উপর আজকে আমরা পড়াশোনা করব। এই চ্যাপ্টারে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে বা এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের এমসিকিউ অথবা প্র্যাকটিক্যাল যদি আসে কিভাবে করতে হবে, এই চ্যাপ্টারটা কিভাবে পড়লে আমরা একটা পূর্ণাঙ্গ মার্ক পাবো, এবং এই চ্যাপ্টারের খুঁটিনাটি যতগুলো বিষয় আছে সব ক্লাস নিয়ে বা সবগুলো সেশন নিয়ে আমি আছি তোমাদের সঙ্গে। আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। ওকে, সো তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা এবং আমার পিছনে থাকা বোর্ডটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমরা আমাকে একটু জানিয়ে দাও, কেমন? তোমরা যারা যারা সালাম দিচ্ছ তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম, এবং তোমরা যারা যারা আদাব দিচ্ছ তাদের জন্য আদাব। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি জানি তোমাদের পরীক্ষার টেনশন সামনে আসতেছে, তবুও আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, কারণ ভালো না থাকলে তো আমাদের প্রস্তুতি ভালো হবে না, তাই না? আচ্ছা, ওকে, সো আই থিঙ্ক এভরিথিং ফাইন। থ্যাংক ইউ যে তোমরা আমাকে জানাচ্ছ যে সবকিছু ফাইন আছে ভাইয়া, দ্যাটস টোটালি ওকে। সো দেখো, আজকে আমরা পড়বো আমাদের হচ্ছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। আমরা জানি আমাদের প্রথম চ্যাপ্টারটা বইয়ের মধ্যে যেটা থাকার কথা সেটা আপাতত নাই, ওটা আমাদের সিলেবাস থেকে বাদ দেয়া। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের প্রথম চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। এই চ্যাপ্টারটা যদি আমি একটু ব্রেকডাউন করি, সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ বলতে সাধারণত কি বোঝায়? যেমন তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া তুমি হচ্ছে যে আরেকজনের রক্ষণাবেক্ষণ করো, রক্ষণাবেক্ষণ মানে তাকে তুমি সুন্দরভাবে দেখে রাখা, তাই না? রক্ষণাবেক্ষণ মানে ভালোভাবে বা সঠিক প্রয়োগ উপায়ে দেখে রাখা। ঠিক তেমন আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ বা কম্পিউটারকে আমরা কিভাবে দেখে রাখবো, দেখে রাখবো বলতে কম্পিউটারকে শুধু দেখে দেখে রাখবো এমনটা না, কম্পিউটারকে শুধু উপরে নিচে মুছবো এমনটা না, এখানে ভিতর থেকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং আরো বিভিন্ন ধরনের ইস্যুস গুলো আছে, ওই ইস্যুগুলো নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসের সামনে হাজির হয়েছি। এরপর হচ্ছে যে কম্পিউটার ও সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা, সাইবার বলতে সাধারণত আমরা বুঝাই ইন্টারনেট। অনেকেই তোমরা সাইবার মানে আরো অনেক কিছু বোঝো, সাইবার অ্যাটাক বা আরো অনেক কিছু বোঝো, কিন্তু আসলে এখানে সাইবার নিরাপত্তা মানে ইন্টারনেটে আমরা কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখবো। কারণ আমরা জানি আজকাল অনেক রকম তোমার হচ্ছে ঝামেলা হয়, ফেক নিউজ, তারপরে হ্যাকিং, অনেক রিলেটেড ঝামেলাগুলো হয়। এই ঝামেলাগুলোর থেকে নিজেদেরকে কিভাবে সেফ রাখবো, এটার জন্য আমরা মূলত সাইবার নিরাপত্তাটা পড়ে থাকি। সো আমরা আজকে মোটামুটি পড়তেছি কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। এই সম্পূর্ণ চ্যাপ্টারটা থেকে যতগুলো এমসিকিউ আসবে এবং যতগুলো প্র্যাকটিক্যাল আসার সম্ভাবনা আছে, আরিফ ভাইয়া থাকতেছে। আরিফ ভাইয়া তোমাদের সব প্রবলেম সমাধান করে দেওয়ার চেষ্টা করবে আজকের একটা ক্লাসেই। ঠিক আছে? সো ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং এই ক্লাসের ইম্পর্টেন্ট টপিকগুলো আমার সঙ্গেই তোমরাও ক্লিয়ার করে নাও। আর সাথে হ্যাঁ, অবশ্যই খাতা কলম এবং নোটস নিয়ে বসে থাকো, ঠিক আছে? যাতে আমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো বলবো সেগুলো যেন তোমরা নোটস করতে পারো। আর অবশ্যই কোনো ফ্রেন্ড যদি মনে করো ক্লাসে এখন পর্যন্ত না এসে থাকে, তাদেরকে মেনশন করে ক্লাসে ডেকে ফেলো। ওকে, সো দেখো, এই চ্যাপ্টারে তোমাদের শর্ট সিলেবাসে মোটামুটি 4টা টপিক কভার করা হয়েছে। চারটা টপিক কি কি? একটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যারের গুরুত্ব। কেন আমাদের সফটওয়্যার প্রয়োজন? তুমি এখন ক্লাসটা করতেছো কোথায়? ফেসবুকে। ফেসবুক কি? ফেসবুক মার্ক জাকারবার্গের নিজস্ব সম্পত্তি? হ্যাঁ, অবশ্য তার একটা নিজস্ব সম্পত্তি, কিন্তু এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে সাধারণত তুমি ক্লাসটা করতেছো। আমি যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, এই ক্লাস নেওয়ার পিছনেও অনেক কিছু জিনিস আছে, যেমন আমি সফটওয়্যারটা লাগতেছে, ফেসবুক সফটওয়্যার লাগতেছে, এরপর কিছু হার্ডওয়্যার লাগতেছে। এই সবগুলো জিনিস হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার। সো কম্পিউটারের রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যারের গুরুত্ব, এই জিনিসটা পড়বো। এরপর একটা সফটওয়্যার কিভাবে আমরা ইনস্টলেশন করব। তোমরা মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট ইনস্টল ক্লিক করলেই ইনস্টল হয়ে যায়, সার্চ করে ইনস্টল ক্লিক করলেই হয়ে যায়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন। সো কম্পিউটারে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন করব, এটা দেখব। এরপর হচ্ছে সফটওয়্যার একটা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করব। আমরা সাধারণত কোনো কিছু যদি ডিলিট করি, ওই জিনিসটা সাধারণত ডিলিট হতে চায় না। সো ডিলিট করার জন্য আমাদের একটা রেজিস্ট্রি ক্লিন আপ করতে হয়। সো কিভাবে একটা জিনিসকে পার্মানেন্টলি, কোনো কিছুই পার্মানেন্ট না যদিও, হ্যাঁ, আমরা মানুষে আমাদের এই ইয়া নাই, আমরাই নিজে পৃথিবীতে পার্মানেন্ট না, তাহলে তোমার হচ্ছে যে সফটওয়্যার কিভাবে পার্মানেন্ট হয়। সো এই যে পার্মানেন্টলি কিভাবে ডিলিট করা যায়, এইটার মতো সুন্দর একটা ওয়ে আছে, ওই ওয়েটাও আমরা শিখবো।
এরপর হচ্ছে সাধারণ কিছু ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং বলতে ট্রাবলে পড়লে ওটাকে শুট করে উড়ায় দেওয়া, ঠিক আছে, এটাকে সাধারণত বলা হয় ট্রাবল শুটিং। যদি আমরা একটু ওয়ার্ডটাকে ভাঙি তাহলে দেখো ট্রাবল শুটিং, ট্রাবল মানে কি সমস্যা, ট্রাবল মানে কি, ট্রাবল মানে সমস্যা। সো ওই সমস্যাটাকে যদি আমরা ঠাস করে গুলি মেরে উড়াই দেই এটাকেই বলা হয় ট্রাবল শুটিং। যে কোনো ধরনের প্রবলেমকে শুট করে উড়াই দেওয়াকে বলা হয় ট্রাবল শুটিং। ওকে, সো এই ট্রাবল শুটিং গুলো পড়বো। সাপোজ তোমার কম্পিউটারে কোনো একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, তোমাদের কম্পিউটারে কোনো একটা সমস্যা হচ্ছে, কি সমস্যা, ধরো তোমার কম্পিউটার অন হচ্ছে না, কি করবা, কি করবা, কম্পিউটার যদি অন হয় না তাহলে অবশ্যই তুমি পাওয়ার বাটন প্রেস করবা, বা তোমার হচ্ছে যে লাইন ঠিক আছে কিনা এগুলো চেক করবা, তাই না? আর সেই ক্ষেত্রেও যদি অন না হয় তাহলে ব্যাটারি চেক আপ করবা। কম্পিউটার তো নিয়ে গিয়ে তুমি চুবাবা না, তাই না? তারপরে হচ্ছে যে কম্পিউটার যদি পরিষ্কার করতে হয় হালকা কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করবা, তাই না? অন্য কোনো সিরিয়ালের মতো তো আমরা কম্পিউটার একদম পানির মধ্যে চুবাই চুবাই তো আর টাঙাবা না, তাই না? সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে যে সাধারণত ট্রাবল শুটিং, কিভাবে ট্রাবল শুটিং করতে হয় এই জিনিসগুলো আমরা পড়বো। আর এইখানে তোমরা এই গুরুত্বগুলো যদি একটু ভালো মতো করে দেখো তাহলে এই চারটা জায়গা থেকে তোমার হচ্ছে যে এমসিকিউ অনেক বেশি আসে, মোটামুটি 5-7টার মতো এমসিকিউ এই চ্যাপ্টার থেকে থাকেই। সো এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালো মতো করে পড়ার আর কোনো বিকল্প নাই, ঠিক আছে? ওকে, তা আর বিগত বছরের যদি প্রশ্নগুলো তোমরা একটু দেখো, বিগত বছর থেকে এইখান থেকে প্র্যাকটিক্যাল আসছেই, এই চ্যাপ্টার থেকেই প্র্যাকটিক্যাল আসছে সব থেকে বেশি, এবং তার সাথে সাথে এমসিকিউ মাস্ট 5 থেকে 6টা থাকেই। সো এই চ্যাপ্টারটা আমাদেরকে অনেক 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 ভালো মতো করে পড়তে হবে, ঠিক আছে? আর ভালো মতো পড়ানোর জন্য আজকে আরিফ ভাইয়া তোমাদের সাথে আছি। যে যে জিনিসগুলো তোমাদের বুঝতে কষ্ট হয় আমি সেগুলো ইউটিলাইজ করবো, অনেক ভালো মতো করে বোঝানোর চেষ্টা করবো আজকে, কেমন? তো চলো আমরা একটু ক্লাসে চলে যাই, এবং চলে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বলে নেই, একদম ভালো মতো করে সামনেই যেহেতু পরীক্ষা তো একদম মূল বইটা নাও, একদম মেইন যে বইটা আছে ওই বইটা নিয়ে ফেলো, এরপর একটা খাতা নাও, ঠিক আছে? হ্যাঁ, আরিফ ভাইয়ের মাথা আট করার কোনো প্রয়োজন নাই, খাতা নিয়ে তোমরা সুন্দর করে টপিকের নাম লেখো এবং ওই টপিকের নাম অনুসারে আজকে আমরা পড়বো, ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি স্টার করে রাখবা, কেমন? ফাইন, ওকে, আশা করি আমরা সবাই ঠিক মতো বুঝতে পারছি। সো এখন আমরা পড়তেছি সাধারণত কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। সো কম্পিউটার রক্ষণাবেক্ষণ জানার আগে, আচ্ছা জানার আগে আমরা একটা জিনিস আগে ভালো মতো করে দেখবো যে কম্পিউটার আসলে কয়টি অংশ ভাগ করা যায়, কম্পিউটারের যে যন্ত্রগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? একটা মানুষের শরীর জানার আগে ওই মানুষটার আগে হাত পা মাথা টাথা ওই মানুষটা কেমন কেমন না, একটা মানুষ যদি তুমি কোনো একটা মানুষকে চিন্তা করো যে ওই মানুষটা আসলে কেমন, তোমার সবার আগে মানে মাথায় আসবে যে ওনার মুখটা কেমন, ওনার হচ্ছে যে ওনার হাইটটা কেমন, ওনার হাত পা কেমন, এরকম মনে হবে না? ঠিক কম্পিউটার যখন আমরা চিন্তা করব ওই কম্পিউটার চিন্তা করার আগে আগে কম্পিউটারের যন্ত্রগুলা আমাদেরকে চিন্তা করতে হবে। সো কম্পিউটারের যন্ত্রগুলো চিন্তা করাটা কিন্তু কিন্তু একটু টাফ। চলো কিভাবে আমরা তোমার হচ্ছে চিন্তা করব ওটা একটু দেখি। সো কম্পিউটার যন্ত্রাংশকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, কম্পিউটার যন্ত্রগুলোকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এক নাম্বারটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। এটা খুব বেশি পরীক্ষায় এসে থাকে। কম্পিউটার যন্ত্রাংশগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়, কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো এই দুইটা নিয়ে অনেকে গুলায় ফেলো যে ভাইয়া সফটওয়্যার কি হার্ডওয়্যার কি, এই দুটো একটু গুলায় ফেলো। তো চলো আমি তোমাদেরকে বুঝাই। এই হচ্ছে আমি আরিফ ভাইয়া, আরিফ ভাইয়া, ঠিক আছে? সো আরিফ ভাইয়ার কি কি মানে কি দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, হ্যাঁ, কপাল দেখা যাচ্ছে, তারপর হচ্ছে যে চুল দেখা যাচ্ছে, এই হাত পা এগুলো যে দেখা যাচ্ছে। সো এই যে যন্ত্রাংশ, আমার হাত, এটার নাম কি হাত, এটার নাম কি মাথা, এটার নাম নাক, এটার নাম আঙ্গুল, ঠিক আছে? সো হাত, ঠিক আছে? এই যে আমার যন্ত্র এগুলো আমার শরীরের কি, এগুলো হচ্ছে যে আমাদের শরীরের সাধারণত যন্ত্র, বা আমরা এগুলো অঙ্গ বলি, আমরা বায়োলজির ভাষায় এগুলোকে অঙ্গ বলি। সো এই যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো আমরা কম্পিউটারের ভাষায় এগুলোকে যন্ত্র বলি। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে, তাই না? হাত দেখা যাচ্ছে, আঙ্গুল দেখা যাচ্ছে, নখ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে না? তো এই জিনিসগুলোর অস্তিত্ব আছে, তার মানে এগুলো হচ্ছে যে হার্ডওয়্যার। এগুলা কি? এগুলো হচ্ছে যে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার গুলো হচ্ছে যে কম্পিউটারের সেম এই জিনিসগুলো, যেমন কম্পিউটার ক্যামেরা আমরা দেখতে পাই, আমার চোখ দেখতে পাই, এই যে আমার হাত দেখতে পাচ্ছি, কম্পিউটারের সিপিইউ এইসব দেখা যায়, যদিও হ্যাঁ এগুলো প্লাস্টিকের মাধ্যমে কভার করা থাকে, বাট যে জিনিসগুলো আমরা সাধারণত দেখতে পাই যেগুলো তোমার হচ্ছে চিপের মতো,
যেগুলো সাধারণত চিপ বা যে কোনো একটা পদার্থ দিয়ে তৈরি, সেটাকে আমরা সাধারণত কি বলি, সেটাকে আমরা সাধারণত হার্ডওয়্যার বলি, ঠিক আছে, বা কম্পিউটারের শরীর, ওগুলো হচ্ছে কম্পিউটারের শরীর। এই যে মনে করো আমার হাত, এই আমাদের হাতটা কি, আমার একটা অংশ। কম্পিউটারের যেমন চোখ, কম্পিউটারের যেমন ক্যামেরা, ক্যামেরা কি, ক্যামেরা হচ্ছে যে সাধারণত একটা কম্পিউটারের অংশ। সো এই অংশগুলাকে সাধারণত আমরা বলি হার্ডওয়্যার। এখন সফটওয়্যার কি, আচ্ছা আমার শরীরে অনেকগুলো কোষ আছে, এই কোষগুলোকে আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। আমার মাথায় অনেক মানে একটু কম বুদ্ধি আছে মানলাম, বাট এই যে আমাদের মাথায় যে তোমার হচ্ছে ইয়া আছে, তোমার হচ্ছে যে অনেক বুদ্ধি আছে, অনেক নিউরন আছে, তারপরে হচ্ছে যে আরো আমার মাথার মধ্যে যা যা আছে, আমাদের শরীরের মধ্যে অসংখ্য পরিমাণ হচ্ছে যে মনে করো মানে অক্সিজেন চলাচল করতেছে, কার্বন ডাই অক্সাইড চলাচল করতেছে, এই যে জিনিসগুলো চলাচল করতেছে, এগুলো কি আমরা আপাতত দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো কাজ করতেছে। আমার মাথার ব্রেন, আমার মাথার বুদ্ধিমত্তা আছে না? অবশ্যই আছে। তার মানে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো কাজ করতেছে। আর এগুলো কাজ না করলে, যদি আমার মাথা কাজ না করতো, আমি আজকে তোমাদের ক্লাস নিতে পারতাম? আমি আজকে মানে রাস্তায় রাস্তায় হয়তো ঘুরে বেড়াইতাম যদি মাথা কাজ না করতো, তাই না? তো এই যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, এই মাথার মধ্যে যে বুদ্ধিগুলো আছে, এই বুদ্ধিগুলো সাধারণত কি দেখা যায় না। তো এগুলাকে আমরা সফটওয়্যারের সঙ্গে তুলনা করতে পারি। বাট কম্পিউটারের সফটওয়্যার গুলো কিন্তু আসলে সফটওয়্যারের ইন্টারফেসটা আমরা দেখতে পারি, ইন্টারফেস দেখতে পারি। সো এই হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার। সো তোমাদের জন্য আমি দুইটার থেকে তিনটা প্রশ্ন করি, দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন, ধরো তোমার মোবাইলে এখন ফেসবুক চলতেছে, তোমার মোবাইলে ফেসবুক চলতেছে, তুমি ক্লাসটা করতেছো। এখন যদি তুমি তোমার স্ক্রিনটা অফ করো বা পাওয়ার অন করে দাও, মানে অফ করে দাও, তাহলে কি তুমি ক্লাসটা দেখতে পারবা কিনা আমাকে একটু প্রশ্নের অ্যান্সার জানাও। ধরো তোমার মোবাইলে তুমি কি করলা, এখন ফেসবুক দেখতেছো, এখন তুমি ফেসবুকে দেখতেছো, এখন তুমি ফেসবুকটা দেখতেছো। এখন এই যে ফেসবুকটা তুমি দেখতেছো, এখন তুমি হঠাৎ করে মোবাইলের যে পাওয়ার অফ বাটনটা আছে, সো পাওয়ার অফ যে বাটনটা আছে, এই বাটনটা তুমি কি করবা, প্রেস করবা। প্রেস করলে কি তুমি আরো আমার ক্লাসটা দেখতে পারবা কিনা আমাকে একটু জানাই দাও তো, পারবা? আহ অনেকে বলতেছে ভাইয়া পারবো না, পারবো না, পারবো না। হ্যাঁ, আসলে আমরা যদি এখন পাওয়ার অফ বাটনটা প্রেস করি, তাহলে কি হবে না, আমরা আর এই ক্লাসটা দেখতে পারবো না। সো এখন দেখো এই ফেসবুক, এই ফেসবুকটা হচ্ছে একটা সফটওয়্যার, এই ফেসবুকটা একটা স্ট্রিমিং সফটওয়্যার, ঠিক আছে, বা একটা সোশ্যাল মিডিয়া সফটওয়্যার। সো এই সফটওয়্যার আর পাওয়ার যে বাটনটা আছে, পাওয়ার যে বাটনটা আছে, আমরা যে পাওয়ার বাটনটা আমরা প্রেস করলাম, ওই পাওয়ার বাটনটা আমি যখন প্রেস করলাম, তখন এটা কি, পাওয়ার বাটনটা কি, পাওয়ার বাটনটা হচ্ছে একটা হার্ডওয়্যার, কারণ এটা আমাদের দেখা যায়। সো এটা একটা আমাদের হার্ডওয়্যার, পাওয়ার বাটন আমি দিয়ে দেই। সো পাওয়ার বাটন, সো পাওয়ার বাটনটা যখন আমি প্রেস করলাম, কারণ পাওয়ার বাটন অবশ্যই দেখা যায়, এটা একটা কি হার্ডওয়্যার। এরপর আমাদের ফেসবুক, এই ফেসবুকটা কি, ফেসবুকটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। সো আমরা যখন পাওয়ার বাটনটা প্রেস করলাম, এইখানে যখন আমি এটাকে প্রেস করলাম, তখন আমাদের কি হইলো, সফটওয়্যার কি হয়ে গেল, সফটওয়্যারও অফ হয়ে গেল। পাওয়ার বাটনও যখন অফ হয়ে গেল, তখন আমাদের সফটওয়্যারটাও অফ হয়ে গেল। তার মানে এই দুইটার মধ্যে একটার সাথে আরেকটার কানেকশন আছে কিনা, একটার সাথে আরেকটার কানেকশন আছে কিনা, আছে, অবশ্যই আছে। সো এখন তোমরা যদি একটা ভালো মতো করে বুঝে থাকো, তাহলে আমি তোমাদের হচ্ছে যে 5টা ওয়ার্ড লিখে দিচ্ছি। এখন এইখানে আমি 5টা ওয়ার্ড লিখছি, এখানে আমি 5টা শব্দ লিখছি। একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ক্রোম, একটা ইউটিউব, একটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে ক্যামেরা, একটা সিপিইউ, আর একটা হচ্ছে র্যাম। সো সিপিইউ মানে কি, সিপিইউ হচ্ছে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা এটা একটা প্রসেসর, আর হচ্ছে যে র্যাম। এখন তোমরা আমাকে এটাকে এখানে জাস্টিফাই করে দাও তো, এইখান থেকে বলো তো সফটওয়্যার কোনটা, কে কে বলতে পারবা?
এখানে সফটওয়্যার কোনটা? আচ্ছা, ক্রোম। এইখানের মধ্যে সফটওয়্যার কোনটা? সফটওয়্যার কোনগুলা, হার্ডওয়্যার কোনগুলা, আমাকে একটু আইডেন্টিফাই করে দেখাও তো। না না, এটা সিপিসি না, এটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রথম দুইটা আমাদের এই যে দুইটা আছে, এই দুটো কি? আচ্ছা, আর তোমাদের সুবিধার্থে আরো সুন্দর করে লিখেছি, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, আর এটা 5। ইউটিউব এন্ড ক্রোম এই দুইটা সফটওয়্যার, রাইট? সো এই দুইটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার। আর এই যে তিনটা, ক্যামেরা, সিপিইউ, র্যাম, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার। তাই এগুলো কম্পিউটার অথবা মোবাইলের মিনি কম্পিউটার যেটাই বলি না কেন, তার অংশ, তার একটা পার্ট, তার একটা অঙ্গ বলা চলে। কিন্তু এই যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে সফটওয়্যার। এগুলো আসলে প্রোগ্রামারদের দ্বারা ডেভেলপ করা হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সাধারণত সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কথা। তো চলো, আমাদের এই কয়েকটা জিনিস আসলে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সবকিছু জিনিস আসলে নির্ভর করে প্রসেসর এবং ওই সফটওয়্যারের যন্ত্রগুলোর উপর। প্রসেসরের উপর মোটামুটি অনেক কিছু ডিপেন্ড করে, বাট হচ্ছে যে আমাদের ক্ষেত্রে প্রসেসর এবং সফটওয়্যার নির্ভর যন্ত্রগুলোই হচ্ছে যে আমাদের সাধারণত মূল যন্ত্র হিসেবে ধরা হয়। প্রসেসর আমাদের আমরা যখন মোবাইল কিনতে যাই বা তোমার যে কম্পিউটার কিনতে যাই, গিয়ে আগে বলি ভাইয়া এই কম্পিউটারের প্রসেসর কেমন, i7, i5 না i3 না তার হচ্ছে তোমার হচ্ছে যে AMD না কি, এটার প্রসেসরের নাম কি, ইন্টেল। তো আমরা আগে প্রসেসর জিজ্ঞেস করি, কম্পিউটার কিনতে গেলে আগে আমরা প্রসেসর জিজ্ঞেস করি। এরপর হচ্ছে যে আমরা যখন মোবাইল কিনতে যাই বলি না এটা স্ন্যাপড্রাগন প্রসেসর নাকি বায়োনিক প্রসেসর, প্রসেসরের নাম কি, এরকম করে আগে আমরা জিজ্ঞেস করি। সো এই যে প্রসেসর এবং ওই প্রসেসর অনুযায়ী যে সফটওয়্যার গুলো আছে, এগুলোই সাধারণত আমাদের কম্পিউটারের মূল যন্ত্র হিসেবে ধরা হয়। একটা কম্পিউটারের মূল যন্ত্র, ধরো তোমার কাছে একটা কম্পিউটার আছে কিন্তু কম্পিউটারে উইন্ডোজই দেওয়া নাই, তোমার কম্পিউটারে কোনো সফটওয়্যারই নাই, তাহলে তোমার কম্পিউটার চালাইয়ে কোনো লাভ আছে বলো? কম্পিউটার চালাই কোনো মজা পাবা? পাবা না। সো আমরা এটা বলতে পারি যে আমাদের সাধারণত প্রসেসর এবং সফটওয়্যারের যে যন্ত্রগুলো আছে, এই যন্ত্রগুলাই কম্পিউটারের মূল যন্ত্র হিসেবে ধরা হয়। ওকে, সো বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সো এখন আমরা চলে আসি একটু অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ ওএস? এটাকে বলা হয় ওএস, অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম আসলে জিনিসটা কি? ওএস, অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম সাধারণত বলা হয় সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে মিলন করায়, ঠিক আছে, বা সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুইটা জিনিসের মধ্যে যে সংযোগ ঘটায় তাকে সাধারণত কি বলা হয়? তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। এখন দেখো আমাদের কাছে কি আছে, ধরো আমার এটা হাত, এই যে মনে করো এই হাড় এবং এই হাড়, এই দুইটা হাড়ের মধ্যে একটা জয়েন্ট আছে, তাই না? একটা জয়েন্ট আছে, লিগামেন্ট, তারপরে হচ্ছে আরো অনেক কিছুর মাধ্যমে জয়েন্ট আছে। তার মানে এই জয়েন্ট করার মাধ্যমে এই দুইটা জিনিসকে বা দুইটা হাড়কে এক করা হয়েছে। ঠিক তেমন আমাদের এই যে হার্ডওয়্যার আছে, আমাদের এই যে হার্ডওয়্যার আছে এবং আমাদের যে সফটওয়্যার আছে, আমাদের এই যে সফটওয়্যার আছে, এই দুইটা যন্ত্রাংশের যে কি করায়, এই দুইটা সংযোগ যে করায় তাকে আমরা সাধারণত কি বলে? তাকে আমরা সাধারণত বলি অপারেটিং সিস্টেম। এই দুইটা সংযোগ করাকে অপারেটিং সিস্টেম, এটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। কিভাবে সংযোগ করায়? ধরো সফটওয়্যারে এরকম করে সুন্দর করে দেয়া আছে, যে সফটওয়্যারে মনে করো দেয়া আছে 1, ঠিক আছে, যখন 1 প্রেস করবে তখন হার্ডওয়্যার কি করবে, বা হার্ডওয়্যার একটা মনে করো বাটন দেওয়া আছে 1, সো যখন আমরা কি করব হার্ডওয়্যারের মধ্যে ওই বাটনটা প্রেস করি, এটা যায় কার কাছে? এটা যায় অপারেটিং সিস্টেমের কাছে, এটা যায় অপারেটিং সিস্টেমের কাছে। এবং অপারেটিং সিস্টেম তখন সফটওয়্যারকে বলে তোমাকে হার্ডওয়্যার এই কাজটা করতে বলছে, তখন হার্ডওয়্যার সরাসরি ওই কাজটা করে দেয়। সো এটাকেই সাধারণত বলা হয় তোমার হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা সংযোগস্থল। ঠিক আছে, বুঝতে পারছি? অল ওকে?
ওকে, সো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। তো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। তুমি যে ফোনটা ব্যবহার করতেছো, এই ফোনটা যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, হোক স্যামসাং, আইটিএল, রেডমি, রিয়েলমি, যাই হোক না কেন, যদি তুমি তোমার হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকো, তাহলে তোমার ওএস এর নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস। অ্যান্ড্রয়েড ওএস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যদি তুমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকো, ওইটার নাম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর যদি তুমি হচ্ছে যে আইফোন ইউজ করো, তাহলে তোমার তোমার হচ্ছে ইয়ার নাম, অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে আইওএস। ঠিক আছে, তাহলে তোমার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে আইওএস। বাট এখন আমরা দেখি কম্পিউটারের কিছু ওএস এর নাম। কম্পিউটারে সাধারণত তুমি যখন একটা কম্পিউটার কিনতে যাও, সাধারণ কম্পিউটার, ডেল হোক, এইচপি হোক, লেনোভো হোক, হোয়াটএভার, তুমি যাই কিনতে চাও, তোমাকে কি করবে? সবার আগে বলবে যে তুমি উইন্ডোজ দাও। কি দাও? উইন্ডোজ। উইন্ডোজ, ওকে। উইন্ডোজ মানে তোমাকে একটা জ্বালানা খুলে দিবে না, মোটেও এমন করবে না। সো এই যে উইন্ডোজটা হচ্ছে যে তোমার মানে উইন্ডোজ মানে হচ্ছে এটা একটা অপারেটিং সিস্টেমের নাম, ঠিক আছে। এই যে উইন্ডোজটা আছে, এই উইন্ডোজটা তোমাদেরকে দিতে বলে। আর এছাড়াও আরো অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। তোমরা কে কে আর কোনো অপারেটিং সিস্টেমের নাম জানো? তোমরা আর কেউ অন্য কোনো অপারেটিং সিস্টেমের নাম জানো? আচ্ছা, আরো কিছু অপারেটিং সিস্টেমের নাম আছে। সেটা হচ্ছে তোমরা যারা অ্যাপেল ইউজ করো, তাদের অপারেটিং সিস্টেমের নাম ম্যাক। ঠিক আছে, ম্যাক ওএস, এটা তাদের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে ম্যাক বা আইওএস। এটাও আইওএস, সেম আইওএস অথবা ম্যাক সেটাকে বলা হয়ে থাকে। এরপর আমরা যদি হচ্ছে যে আরো অপারেটিং সিস্টেম আছে, লাইনাক্স বা লিনাক্স, এটা যেটাকে বলা হয়। সো লিনাক্স আছে, তারপরে সুইফট আছে, আরো এরকমের অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, আরো অনেক অপারেটিং সিস্টেম আছে। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এই তিনটা মোটামুটি আমাদের সকলের জন্য অনেক হচ্ছে যে মানে জনপ্রিয়। তার মধ্যে উইন্ডোজের কত আছে? উইন্ডোজের এখন 24 পর্যন্ত মনে হয় আছে। উইন্ডোজ 6, 7, 8, হ্যাঁ, তারপরে হচ্ছে যে 10, এরপর বর্তমান 11 চলতেছে। বর্তমান উইন্ডোজ মনে হয় 11 চলতেছে। আপডেট যেটা আপডেট হচ্ছে উইন্ডোজ 11 চলতেছে বর্তমান। ওকে, এগুলো হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম। আর ম্যাকের তো বিভিন্ন তোমার হচ্ছে যে বায়োনিক চিপ আস্তে আস্তে আপডেট হতেই থাকে। এরপর হচ্ছে যে যদি আমরা লিনাক্স এর কথা ধরি, লিনাক্স এর অনেকগুলো আছে। উবুন্টু আছে, উবুন্টু আছে, তারপরে কালি আছে, এরপর হচ্ছে যে প্যারট আছে, প্যারট আছে, আরো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম কার মধ্যে আছে? ওই লিনাক্স এর মধ্যে আছে। এবং লিনাক্স হচ্ছে যে মানে যারা মোটামুটি কম্পিউটার রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ কাজগুলা করে, ওই কাজগুলা মোটামুটি এই লিনাক্স এর মাধ্যমে হয়। যদিও তোমরা এখন এটার সাথে পরিচিত না, বাট এটা একটা বেস্ট অ্যান্ড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ঠিক আছে, সো এই হচ্ছে সাধারণত আমাদের অপারেটিং সিস্টেমের কাজ। সো অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সাধারণত সংযোগ স্থাপন করা। আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও তো। আচ্ছা, 12 চলতেছে এখন। আচ্ছা, আমি তাহলে এখনো আপডেট হই নাই, বুঝছো? কিছু করার নাই, আমি মনে হয় আপডেট হই নাই এখনো। ওকে, সো আশা করি আমরা ওয়েজ বুঝতে পারছি সকলেই। ওকে জি ভাইয়া, অল ক্লিয়ার, দ্যাটস গুড, দ্যাটস দ্য স্পিরিট। এখন চলো, আচ্ছা, অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হয়। এই যে ভাইয়া এখন আপডেট হয় নাই, এই যে আমি বলতেছি মনে হয় 11, তোমরা বলতেছো না ভাইয়া উইন্ডোজ 12 চলে আসছে, তার মানে আমার স্টুডেন্টরা আপডেট হয়েছে, আমি এখনো আপডেট হই নাই। ওকে, সো যাই হোক, অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হয়, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপারেটিং সিস্টেম সবসময় কি করতে হয়? অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হয়, সবসময় আপডেট করতে হয়। ঠিক আছে, দেখবা 7 দিন পর পর, 2 দিন পর পর, 3 দিন পর পর, 4 দিন পর পর শুধু আপডেট চলে আসে, শুধু আপডেট চলে আসে। এই যে অপারেটিং সিস্টেমটা আপডেট করতে হয়, এটাই সাধারণত বলা হয়েছে। সো এটার জন্য আমাদের কি মানে কি করতে হয়? অপারেটিং সিস্টেম যদি আমরা আপডেট করতে চাই, আপডেট তো একাই একাই হয় না। আমরা তো একদম সরাসরি ধ্যানে বসলে তো আর আপডেট হবে না, আমাদের কি লাগবে? ইন্টারনেট সংযোগ লাগবে। সো ইন্টারনেট সংযোগ যখন থাকবে, তখন এটা অটোমেটিকলি আপডেট হয়, আবার মাঝে মাঝে আপডেট বন্ধও করে রাখা যায়। ঠিক আছে, সো সাধারণত ভাবে এটা নিজে নিজে ভাবেই হয়ে থাকে। কম্পিউটার বাই ডিফল্ট নিজে নিজেই আপডেট করে থাকে। ঠিক আছে, কম্পিউটার
মানে বাই ডিফল্ট নিজে নিজেই আপডেট করে থাকে। ওকে, সো আমরা চাইলে কিন্তু এটা অফও করতে পারি। সো রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখার জন্য। এখন এই জিনিসটা আরো ভালো ইম্পর্টেন্ট, সেটা কি, আমরা কম্পিউটারকে ভালোভাবে ব্যবহার করার জন্য বা সচল এবং গতিশীল রাখার জন্য আমরা সাধারণত কোন সফটওয়্যারটা কি করব, সেটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ করবো। আমরা কি করব, আমরা সাধারণত এই যে রেজিস্ট্রি ক্লিন আপটা আছে এই রেজিস্ট্রি ক্লিন আপ করবো। আমরা রেজিস্ট্রি ক্লিন আপের মাধ্যমে সাধারণত কি করে থাকি, আমরা সফটওয়্যার ব্যবহার করে আমরা হচ্ছে যে সচল এবং গতিশীল রাখি। কারণ রেজিস্ট্রি যদি ক্লিন আপ না হয় তাহলে কম্পিউটারে অনেক বেশি মনে করো টেম্পোরারি ফাইল এসে জমে যায়। আর যখন অনেক বেশি টেম্পোরারি ফাইল জমে যায় তখন কম্পিউটার আর ঠিকঠাক মতো গতিশীল থাকে না, আস্তে আস্তে স্লো হয়ে যায়। এই জন্য দেখবা কম্পিউটার যখন কিনবা তখন অনেক ফাস্ট থাকে, কিন্তু আস্তে 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 6 মাস 1 বছর পর কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। এর কারণ কিছু টেম্পোরারি ফাইল, ওই ফাইলগুলোকে ডিলিট করে আমাদেরকে কম্পিউটারে কি করতে হয়, রেজিস্ট্রি ক্লিন আপ করতে হয় বা টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হয়। আর ডিলিট করলে কি হয়, ডিলিট করলে সচল এবং গতিশীল হয়। ওকে ওকে ফাইন। সো এরপর আমরা পরের পেজে চলে যাই। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়, এগুলোকে কি বলা হয়, এগুলোকে কুকিজ বলা হয়। এটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লাইনগুলো যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই লাইনগুলো তোমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার জন্য যে বেশি, আমরা যখনই কম্পিউটার অন করি কম্পিউটার বিভিন্ন ধরনের কমান্ড দেয় এবং ওই কমান্ডগুলো একটা একটা ছোট্ট 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 ফাইল হিসেবে কম্পিউটারের মাধ্যমে জমা হয়ে থাকে। সো কম্পিউটার প্রত্যেকবার ব্যবহারের সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়ে যায়, আর এই টেম্পোরারি ফাইলগুলোকে বলা হয় কুকিজ। হ্যাঁ, কুকিজ বলা হয়, ঠিক আছে। এটা কোনো রান্নার ডিশ না, এটা কুকিজ। কুকিজ মানে স্টোরির মতো। আমরা যখন কোনো একটা ইন্টারনেটে সার্চ করি, গুগলে দেখবা যখন তুমি সার্চ করবে তখন একটা হিস্টোরি থাকে যে তুমি এইটা সার্চ করছিলা। ঠিক কম্পিউটার যখন তুমি অন করবা আস্তে আস্তে তুমি যে যে কাজগুলো করো ওই কাজগুলো কুকিজ হিসেবে জমা হয়ে থাকে, ঠিক আছে। সো এইটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে, এটাও অনেক ইম্পর্টেন্ট। একদম আমি রেড স্লাইড করে দিচ্ছি যে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে, কোথায়, এটাকে বলা হয় ক্যাশ মেমোরি, ঠিক আছে। একটা মেমোরি আছে যেটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। সাধারণত এই ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে। ইন্টারনেট ব্রাউজ যখন আমরা অনেক বেশি ইন্টারনেট ব্রাউজ করি তখন বেশ কিছু তোমার হচ্ছে যে কুকিজ বা এই যে হিস্টোরিগুলো থাকে এই হিস্টোরিগুলো এবং কিছু টেম্পোরারি ফাইল কোথায় জমা থাকে, সাধারণত ক্যাশ মেমোরিতে জমা হয়ে থাকে। ওকে, তো দেখো অনেকদিন এই ফাইলগুলোর নাম মুছে দিলে হয়তো বা হার্ড ডিস্কের, যদি মনে করো আস্তে আস্তে মনে করো আজকে কম্পিউটারে তোমার র্যাম হচ্ছে ধরো 4 GB র্যাম, ধরো তোমার র্যাম হচ্ছে 4 GB। ওকে, তো র্যাম যত ফাঁকা থাকবে, র্যাম যত বড় থাকবে, তোমার কম্পিউটার তত বেশি তোমার হচ্ছে যে চালু থাকবে, ঠিক আছে, বা তত বেশি স্পিড এবং গতিশীল থাকবে। সো দেখো এই যে মনে করো তোমার মনে করো 4 GB আছে, এখন আজকে একটু ফাইল, কালকে আরেকটা, কালকে আরেকটা, এরকম করে জমা হইতে থাকলো আর তুমি কি করলে না, তুমি হচ্ছে যে কোন রকম এগুলো ক্লিন আপ করলে না, তখন দেখবা কিছুটা অংশ তখন তোমার র্যাম আস্তে আস্তে কমে যাবে বা তোমার র্যামের যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমে যাবে। আর যখন ওই ক্যাপাসিটিটা কমে যাবে তখন তোমার কম্পিউটার আস্তে আস্তে কি হয়ে যাবে, তখন তোমার কম্পিউটার আস্তে আস্তে স্লো হবে। তো আমরা তো চাই না যে আমাদের কম্পিউটারটা স্লো হোক, রাইট, আমরা তো এটা চাই না। সো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রতিনিয়ত আমাদের ডিস্কের জায়গা কি করতে হবে, ক্লিন করতে হবে। বুঝতে পারছি, আমরা সকলে বুঝতে পারছি যে আমাদের কেন হচ্ছে যে এই কুকিজ এবং টেম্পোরারি ফাইলগুলো হচ্ছে যে ডিলিট করে দিতে হবে বা ক্লিয়ার করতে হবে। এটার কারণ যাতে আমাদের কম্পিউটার একদম সচল থাকে, অনেক গতিশীল থাকে এবং কোনো রকম ঝামেলা না হয় কম্পিউটারের মধ্যে। এই হচ্ছে সাধারণত আমাদের কম্পিউটারের কুকিজ এবং হচ্ছে যে টেম্পোরারি ফাইল জমা দেওয়ার মেইন। আচ্ছা, সো এরপরে আমরা একটু দেখি যে কম্পিউটারের ক্যাশ মেমোরি যদি আমরা পরিষ্কার করি, এটাকে সম্পূর্ণ এই কুকিজ টেম্পোরারি ফাইল, এ দেখো এই টেম্পোরারি যে ফাইলগুলো আছে কুকিজ, এগুলাকে একত্রে কি বলা হয়, এগুলাকে একত্রে বলা হয় ক্যাশ মেমোরি। এগুলা কোথায় থাকে, এগুলা থাকে ক্যাশ মেমোরিতে, এগুলা থাকে
ক্যাশ মেমোরিতে থাকে। সো এই যে এই জিনিসগুলো থাকে, আমরা যদি এই কুকিজ এবং তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে টেম্পোরারি ফাইল, এই দুইটা যদি আমরা কি করে দেই, ডিলিট করে দেই, তাহলে আমাদের ক্যাশ মেমোরি আস্তে আস্তে রিলিজ হয়। এবং ক্যাশ মেমোরি যদি রিলিজ হয় তখন আমাদের সাধারণত কি হয়ে যায়, ক্যাশ মেমোরি যত বেশি স্ট্রং হয়, যত বেশি ভালো হয়, তাহলে কি হয়, তাহলে সাধারণত কি হইতো, তাহলে আমাদের কম্পিউটার অনেক বেশি গতিশীল হইতো। তার মানে কম্পিউটার হ্যাং করতো না। কিন্তু আমাদের কম্পিউটারে যদি মনে করো ক্যাশ মেমোরি এবং কুকিজ অনেক বেশি জমে যায়, তখন ওই কম্পিউটারটা হ্যাং হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। ওকে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, সো এখন চলে আসি আমরা আমাদের কম্পিউটারকে আর কি কিভাবে নিরাপত্তা দিতে পারি। ঠিক আছে, সো অন্যদিকে আমাদের অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার এবং এলটি মালওয়্যার ছাড়াও আমাদের হচ্ছে যে আইসিটি ডিভাইস গুলো সাধারণত ব্যবহার করা অনেক ধরনের ঝুঁকিপূর্ণ। সো একটা জিনিস যদি আমরা একটু দেখি, আমাদের কম্পিউটারের কথা ধরি। সো ধরো এই হচ্ছে আমাদের একটা কম্পিউটার, আমরা এই কম্পিউটারের কথা আমরা চিন্তা করি। সো এই হলো আমাদের একটা কম্পিউটার। দেখবা তোমাদের মোবাইলে আমরা যখন উইন্ডোজে কোনো একটা জিনিস অ্যাড করতে চাই, সাধারণত ভাবে এই যে মনে করো আমার এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারকে আমাকে চালাইতে হলে, ইন্টারনেটে আমাদেরকে ভালো থাকতে হলে সাধারণত কি করতে হয়, ইন্টারনেটে আমরা নিজেদের মতো সেফ রাখতে হলে আমাদের কম্পিউটারটাকে সেফ রাখতে হবে, কম্পিউটারটাকে অনেক ভালো সেফ রাখতে হবে। এবং কম্পিউটার যখন অনেক ভালো মতো করে সেফ থাকবে, তখন আমাদের ডেটা সেফ থাকবে। আগে আমরা বলতাম না, যার স্বাস্থ্য যত ভালো থাকে আমরা বলতাম না যে হেলথ ইজ ওয়েলথ, কিন্তু এখন সেটা উল্টা হয়ে গেছে। এখন এআই এর জামানা, এখন রোবোটিক্স এর জামানা। তো এই জন্য আমরা সাধারণত কি বলে থাকি, এখন আমরা সাধারণত বলে থাকি যে আমাদের ডেটা ইজ ওয়েলথ, ইনফরমেশন ইজ ওয়েলথ, বা তোমার ইনফরমেশনই তোমার মেন স্বাস্থ্য, ওকে, বা মেন সম্পদ, এটা আমরা সাধারণত বলতে পারি। সো এই যে আমাদের কম্পিউটারে কিন্তু অনেকভাবে সাধারণত কি করে থাকি, আমরা প্রোটেকশন ব্যবহার করে থাকি। যেমন আমরা অ্যান্টিভাইরাস, কম্পিউটারে অনেক ধরনের সাধারণত কি থাকে, ভাইরাস অ্যাটাক করে থাকে, অনেকগুলো ভাইরাস অ্যাটাক করে থাকে, বিভিন্ন ভাবে ভাইরাস তোমাদের কাছে আসতে পারে। সো এই অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা সাধারণত কি করি, আমরা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করার চেষ্টা করি। আমরা অ্যান্টিভাইরাস কেন ব্যবহার করি, আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করে সাধারণত কি করে থাকি বলতো, অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা ভাইরাসকে থেকে আমাদের কম্পিউটারকে প্রোটেক্ট করে থাকি। ওকে, এই কারণে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। আবার আর কি ব্যবহার করে থাকি, সাধারণত স্পাইওয়্যার। এখন স্পাইওয়্যার মানে তোমার কম্পিউটারে এমন কিছু সফটওয়্যার, স্পাইওয়্যার বলতে সাধারণত কি বোঝায়, স্পাইওয়্যার বলতে সাধারণত বোঝায় তোমার একটা মানে, আচ্ছা আমরা সবাই পাশের বাসার আন্টিকে চিনি, পাশের বাসার আন্টিকে তো আমরা সবাই চিনি, পাশের বাসার আন্টি তোমার বাসার কি হয় না হয়, পাশের বাসার আন্টি কিন্তু সবই জানে, তুমি জানো, মানে তুমি দেখবা তোমার বাসায় কি কি হচ্ছে না হচ্ছে, তোমার থেকে তোমার পাশের বাসার আন্টি আরো ভালো জানে। কারণ তোমার পাশের বাসার আন্টি তোমাদের বাসায় স্পাই করে মানে কি, চুপি চুপি দেখে যে তোমাদের বাসায় কি হচ্ছে, মানে তার নিজের বাসায় কি হচ্ছে এটা দেখার বিষয় না, তার কাজ হচ্ছে তোমার বাসায় কি হচ্ছে এটা লুকিয়ে লুকিয়ে দেখা, এটা একদম ভালো মতো করে লুকিয়ে লুকিয়ে দেখানো। ঠিক তেমন এই স্পাইওয়্যার হচ্ছে একদম সেম। স্পাইওয়্যার কি কাজ করে, স্পাইওয়্যার হচ্ছে লুকায় লুকায় তুমি কি কাজ করো সেটা দেখে। এখন দেখো তোমার বাসায় বা তুমি যে কাজটা করতেছো, সাপোজ তুমি মোবাইলে কারোর সঙ্গে চ্যাটিং করতেছো, কোনো একটা ক্লাস করতেছো, কোনো কাজ করতেছো, তুমি তো চাও না যে তুমি যা যা করতেছো কেউ তা দেখুক, তাই না, তাই না? সো তুমি তো চাও না যে তুমি যা যা করতেছো এই জিনিসগুলো আসলে অন্য কেউ দেখুক। কিন্তু তোমার পাশের বাসার আন্টি দেখবা তোমাদের বাসায় যেমন এরকম করে লুকায় লুকায় জিনিসগুলো দেখে, ঠিক তেমন এই স্পাইওয়্যারের কাজ, এটা একটা এমন সফটওয়্যার যে সফটওয়্যারটা তোমার ফোনে ইনস্টল হয়ে তুমি কি করবা সেটা দেখে। এটাকেই বলা হয় সাধারণত কি, এটাকেই সাধারণত বলা হয় স্পাইওয়্যার। স্পাইওয়্যারের কাজ কি, স্পাইওয়্যারের কাজ হচ্ছে এমন একটা সফটওয়্যার, এটা এমন একটা সফটওয়্যার যা তোমার ফোনের মধ্যে লুকিয়ে তুমি ফোনের মধ্যে কি করো এটা দেখে, এটাকেই বলা হয় স্পাইওয়্যার। সো এই স্পাইওয়্যারের জন্য আমরা কি ব্যবহার করে থাকি, অ্যান্টি স্পাইওয়্যার ব্যবহার করে থাকি, যাতে আমাদের ফোনে ওই খারাপ ধরনের কোনো সফটওয়্যার ইনস্টল না হয়, এটার জন্য আমরা অ্যান্টি স্পাইওয়্যার ব্যবহার করে থাকি। স্পাইওয়্যারটা আমরা বুঝতে পারছি, ওকে ওকে। এখন চলো ম্যালওয়্যার। সো ম্যালওয়্যার জিনিসটা কি, সো ম্যালওয়্যার হচ্ছে মানে খারাপ সফটওয়্যার, মানে আমরা সফটওয়্যার চিনি না,
সফটওয়্যার 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 তো আমরা সকলেই চিনি। সফটওয়্যার হচ্ছে ভালো প্রোগ্রাম, যেমন তোমার ফেসবুক, ইউটিউব, এগুলো তুমি ভালো কাজের জন্য ব্যবহার করো, রাইট? এই সফটওয়্যারটা যখন খারাপ কাজ করবে, এই সফটওয়্যারটা যখন খারাপ কাজ করবে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলি? তখন আমরা সেটাকে বলি ম্যালওয়্যার। সফটওয়্যারটা যখন খারাপ কাজ করবে, যখন খারাপ কাজ করবে তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে বলবো ম্যালওয়্যার। যখন সফটওয়্যারটা খারাপ কাজ করবে তখন আমরা সেটাকে বলবো ম্যালওয়্যার। তার মানে একটা সফটওয়্যার যদি ভালো কাজ করে, একটা প্রোগ্রাম যদি ভালো কাজ করে, তখন আমরা সেটাকে বলবো সফটওয়্যার। আর ওই প্রোগ্রামটা যদি খারাপ কাজ করে তখন আমরা সেটাকে বলবো ম্যালওয়্যার। যেমন তুমি একটা মানে ফেসবুক ব্যবহার করতেছো বা 10 মিনিট স্কুলের অ্যাপ ব্যবহার করতেছো, এই অ্যাপটা ব্যবহার করে তুমি খুব ভালো কাজ করতেছো, ধরো আর্নিং করতেছো, ভিডিও বানাচ্ছো, ভিডিও বানায় মানুষের উপকার করতেছো, তুমি কাউকে হেল্প করতেছো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে যে আমাদের সাধারণত কি, এগুলো হচ্ছে সাধারণত ভালো কাজ করা। সো ভালো কাজ কি করতেছে? এই সফটওয়্যার। এখন ম্যালওয়্যার জিনিসটা কি? ম্যালওয়্যার হচ্ছে যে না, সে কথা হচ্ছে যে সে ভালো হবে না, কাউকে হইতেও দিবে না, ঠিক আছে? তোমার ফোনের মধ্যে ঢুকে যত প্রকার খারাপ কাজ আছে সব কাজগুলো করবে এই সফটওয়্যার। যেমন তোমার ফোনে লুকায় লুকায় জিনিসপত্র দেখবে, তুমি কার সাথে কি চ্যাটিং করতেছো সেটা দেখবে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে তোমার ফোনের মধ্যে যতগুলো খারাপ কাজ আছে সব কাজগুলা কে করবে? এই ম্যালওয়্যার করবে। তো আমাদের ভালো যে জিনিসটা, ভালো প্রোগ্রামকে আমরা বলে থাকি সফটওয়্যার, আর খারাপ প্রোগ্রামকে আমরা কি বলি? খারাপ প্রোগ্রামকে বলি আমরা ম্যালওয়্যার। ওকে? আচ্ছা, স্লাইড, ক্লাস স্লাইড এবং লেকচার নোটস সবগুলো তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? আবার আমি রিপিট করতেছি যে ক্লাস স্লাইডস এবং হচ্ছে লেকচার নোট যতগুলো আছে তোমরা সবগুলো অ্যাপের মধ্যে পেয়ে যাবা। ওকে? আচ্ছা, সো দেখো আমাদের এগুলো ছাড়া এই যে অ্যান্টিভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার, এগুলো ছাড়া বর্তমান ইন্টারনেট ব্যবহার করাটা একটু টাফ। হয়তোবা তোমরা খুবই তোমাদের জন্য এটা অনেক ইজি, কারণ তোমাদের তো আর কেউ স্পাই করতে যাবে না, তাই না? যখন বাংলাদেশের বড় বড় যারা লোক আছে, হ্যাঁ, সেটা হতে পারে আমাদের হচ্ছে যে মানে উচ্চ লেভেলের যে লোকগুলো আছে, ওদেরকে এইসব জিনিস ব্যবহার করতে হয় যেন কেউ ওদের উপর নজরদারি করতে না পারে। তোমার আমার উপর নজরদারি করলে তো কোনো লাভ নাই, অবশ্য আমার উপর নজরদারি করলে একটু তো লাভ আছে, বাট হয়তো বা তোমাদের উপর নজরদারি করলে খুব তেমন একটা লাভ নাই। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা দেশের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যারা অনেক ইম্পর্টেন্ট লোক তাদের উপর স্পাই করা হয়। স্পাই কেন করা হয়? স্পাই করা হয় যেন তাদের থেকে ইনফরমেশন সাধারণত নেওয়া হয়, এই জন্য স্পাই করে। সো এগুলো তাদের জন্য ব্যবহার করাটা বাধ্যতামূলক। তো আমরাও যদি পরবর্তীতে ইন ফিউচার আমরাও যদি মানে ভালো দেশের জন্য ভালো কিছু ভালো ফিগার হই, তখন আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে, দেন আমরা ইন্টারনেটে নিজেদেরকে কি করতে পারবো? সেফ পাবো। ওকে? সো এই হচ্ছে যে সাধারণত আমাদের সফটওয়্যার এবং এন্টি স্পাইওয়্যারের কাজ। সো এন্টি সফটওয়্যার এবং এন্টি স্পাইওয়্যার মানুষ ডাউনলোড করতে গিয়েও কি করে থাকে জানো? একটা মজার বিষয় হচ্ছে মানুষের ম্যালওয়্যার এবং এন্টি সফটওয়্যার জাতীয় যে ইয়াগুলো আছে, যে সফটওয়্যার গুলো আছে, এগুলো যখন ডাউনলোড করতে গিয়েও মানুষ ম্যালওয়্যার ডাউনলোড করে ফেলে। মাঝে মাঝে মানুষ কি করে ফেলে, আমি নিজেই এই কাজ করছি, যে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমি নিজে ডাউনলোড করতে গিয়ে ডাউনলোড হয়ে গেছে একটা ম্যালওয়্যার। সো এরকম হয়ে থাকে। কেন হয়ে থাকে? এগুলো ইন্টারনেটে আমরা যদি সতর্ক না হয় এই জিনিসগুলো অলরেডি হয়ে যায়। আচ্ছা, আজান দিয়ে দিলে আমি তোমাদের শোনো, এটা তো ফেসবুকের লাইভ হচ্ছে, আমি তোমাকে একটু মানে বলি, ফেসবুকের লাইভ হচ্ছে। সো ফেসবুকের লাইভের সময় আমরা তো যদি এখন বিরতি দিতে যাই তাহলে আসলে লাইভটা কেটে দিতে হবে, পরবর্তীতে আবার লাইভের মধ্যে আসতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো তোমরা যারা যারা নামাজ পড়বা, আমি একদম স্লো মোশনে পড়াইতেছি, হ্যাঁ, একদম স্লো মোশন বলতে একদম 0.50 স্পিডে আমি এখন পড়াচ্ছি, হ্যাঁ, এই স্পিডে পড়াচ্ছি। আসরের নামাজ পড়তে আমাদের বেশি সময় লাগবে না, 4 রাকাত ফরজ নামাজ পড়ে আমরা তাড়াতাড়ি চলে আসি, ঠিক আছে? আমরা খুবই আস্তে পড়তেছি। ওকে? আজান দিচ্ছে, অন্তপক্ষে আজানের সময় আমরা একটু চুপ থাকি, কারণ আজান দিচ্ছে তো। আর তোমরা যারা যারা নামাজ পড়বা একটু স্লো মোশন নামাজটা, তোমরা একটু তাড়াতাড়ি নামাজটা পড়ে আসো, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে স্লো স্পিডে পড়াচ্ছি, কেমন? আজানের সময় আমরা একটু চুপ থাকি।
ওকে, আজান শেষ হয়ে গেছে, আমরা আজানের সঙ্গে বেয়াদবি না করলাম। হ্যাঁ, সো আমি বলতেছি আবার, তোমরা হচ্ছে যে যারা যারা নামাজ পড়বা স্লো নামাজটা পড়ে চলে আসো। আমি তখন একটু স্লো যাচ্ছি, ঠিক আছে? কিন্তু ফেসবুকে ক্লাসটা হওয়ার কারণে আমি ক্লাসটা তোমাদেরকে বিরতি দিতে পারতেছি না, কেমন? আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, না না, কোনো খারাপ, তুমি খারাপ কাজ করলে ম্যালওয়্যার হবে না। সফটওয়্যার যদি কাজটা খারাপ করে তখন এটাকে ম্যালওয়্যার বলে, ঠিক আছে? তোমরা বলছো ভাইয়া আপনার নামটা জানি না। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমাদের সফটওয়্যার এবং ম্যালওয়্যার কাজ। সো বর্তমান কিছু সফটওয়্যার এবং ম্যালওয়্যার আছে যেগুলো আমরা ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারি, যেগুলো আমরা সাধারণত ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারি। সো এগুলো ডাউনলোড করে আমাদের সাধারণত ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় সাধারণত ব্যবহার করা যায়, ঠিক আছে? এখন চলো আমরা কিছু জিনিস এই টপিকগুলো থেকে আমরা এতক্ষণ একটু এমসিকিউ যেগুলো আছে এই এমসিকিউ গুলো এতক্ষণে আমরা একটু প্র্যাকটিস করে নিই। চলো এমসিকিউ এখন প্র্যাকটিস করার সময় এসে গেছে। দেখো এখানে প্রথম যে এমসিকিউটা আছে এই এমসিকিউটাতে বলা হয়েছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক মানে কি? আমাদের ডিস্ক সাধারণত বলছে, আমাদের ডিস্ক বা মেমোরির কথা বলি। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কিসের প্রয়োজন? আমরা যদি একটা হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়াই, ঠিক আছে, আমরা ওই ডিস্কটাকে কি করব? ওটা ধারণ ক্ষমতাটা বাড়াবো, ঠিক আছে? তখন ধারণ ক্ষমতাটা বাড়ানোর জন্য আমাদেরকে কিসের প্রয়োজন? ডিস্কটা ডিলিট করে দিব? যে আমরা ডিস্কটাকে কি একদম ডিলিট করে দিব? তোমরা কারেক্ট অ্যান্সারটা তোমরা এরকম করে জানিয়ে দাও যে ডিস্কটাকে রিড আপ করব। রিড মানে পড়বো, ডিলিট করলে তো কোনো কিছু হবে না, রাইট? এরপর রিড আপ। রিড আপ মানে কি? রিড আপ মানে হচ্ছে যে ওই ডিস্কটাকে পড়ে ফেলা, ওই ডিস্কটাকে পড়ে ফেলা, ঠিক আছে? সো ডিস্কের রিড আপ এটাও না। হ্যাঁ, সো এরপর ডিস্ক রিমুভার, তার মানে ডিস্কটাকে রিমুভ করা, ডিস্কটাকে রিমুভ করা। এখন আমরা যদি একটা ধারণ ক্ষমতা বাড়াইতে যাই, আগে বের করতে হবে, তারপর বড় একটা কি করতে হবে? বড় একটা হচ্ছে যে ডিস্ক ওইখানে অ্যাড করতে হবে। এরপর ডিস্ক ক্লিন আপ, তার মানে ডিস্কটাকে ক্লিন করা, ডিস্কটাকে ক্লিন করা। সো এই যে অ্যান্সারটা আমি অনেক ভালো মতো করে দেখছি, তোমাদের বইয়ের এটা সঠিক অ্যান্সারটা কি দেওয়া আমি জানি না, বাট তোমাদের আমি বিভিন্ন গাইডে দেখছি যেটা দেয়া আছে যে ডিস্ক রিমুভার, কিন্তু আমার কাছে মনে হয় এটা ডিস্ক ক্লিন আপ। আমরা ধারণ ক্ষমতা ভালো মতো করে বাড়াইতে হলে আমাদেরকে ক্লিন আপ করতে হয়, কিন্তু কেন জানি অ্যান্সার সি দেওয়া আমি জানি না, বাট অ্যান্সার হবে এটা ডি, আমরা ডিস্ক ক্লিন আপ করব, ঠিক আছে? ডিস্ক ক্লিন আপ করলে এটা ধারণ ক্ষমতাটা বাড়বে। ডিস্ক আমরা যত ক্লিন করব তত এটা ধারণ ক্ষমতাটা বাড়বে। সো অ্যান্সার হবে 4 নাম্বার, কিন্তু কেন যে 3 নাম্বার আমি জানি না, ইটস নট মাই ফল্ট। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। ওকে, তোমরা যেটা বলছো এটাই। সো এর পরবর্তীটা এই জন্য চলে যাই, ডিস্ককে ক্লিন আপ কেন ব্যবহার করা হয়? আমরা কেন ডিস্ককে ক্লিন আপ করব? ডিস্কটাকে আমরা কেন ক্লিন করব? কেন ক্লিন করব বলো তো? আমাদের বাসায় মেহমান আসবে এই জন্য আমরা ডিস্ক ক্লিন করব? আমার আমার মানে এক সময় কি হইতো, আমার বাসায় যদি কোনো মেহমান আসতো, আমার আম্মু আগে আমাকে একদম একদম মুছড়ি টিছড়ি দিয়ে বলছে এই রুম টুম পরিষ্কার করো। আমার রুমটা একটু এলোমেলো থাকে, তো তার টার দিয়ে জড়া থাকে, এই জন্য আমার আম্মু মেহমান আসলে ক্লিন করতে বলে, এই জন্য আমি এটা বলছিলাম তোমাদেরকে। সো দেখো ডিস্ক ক্লিন আপ কেন আমরা ব্যবহার করব? ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য না, ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করব, রাইট? এখন দেখো কম্পিউটার কাজের গতি বাড়ানোর জন্য, যে কম্পিউটারের কাজের গতিটা বাড়ানোর জন্য, এরপর হচ্ছে কম্পিউটারের কাজের ক্ষমতা বাড়ানোর জন্য। র্যাম যদি 4 হয় এর ক্ষমতা তো আর বাড়বে না, তাই না? এরপর মেমোরির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য, ক্লিন করলে তো আর ধারণ ক্ষমতা বাড়বে না। সো ক্লিন করলে কি হবে? আমাদের কাজের গতি বাড়বে, কম্পিউটারের যে কাজের গতি আছে এই কাজের গতিটা অনেক বাড়বে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য আমরা কি করে থাকি? আমরা সাধারণত ডিস্ক ক্লিন আপ করে থাকি। অল ওকে? আমার সঙ্গে তোমরা সহমত? আবার তোমার কাছে যদি অন্য মনে হয় যে না ভাই আমার মনে হয় যে এইটাই 4 নাম্বারই কারেক্ট অ্যান্সার, তুমি 4 নাম্বারটাই বলো, ভুল করো, তাতে কোনো সমস্যা নেই। বাট আমরা কি করি? ওই ভুলটার থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত। ওকে, সো আমরা এখন দেখি যে এটা আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, যাই হোক এটা এখানে ভুল দেওয়া আছে, বাট হচ্ছে যে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য। ওকে, তো অ্যান্সার হচ্ছে যে 2 এর বি, আমি যেটা বলতেছি সেটাই। এখন দেখো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটার প্রয়োজন? আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করতে যাচ্ছি, একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা প্রবেশ করতে যাচ্ছি তখন ওই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের কোন জিনিসটার প্রয়োজন? একটা হচ্ছে যে ডেস্কটপ, আমাদের ডেস্কটপ লাগবেই, অন্য কোনো দিয়ে আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটা তো তোমার হচ্ছে যে না,
কারণ আমরা ল্যাপটপ, তারপর মোবাইল, ট্যাবলেট, ইচ্ছা যা ইচ্ছা সেটা দিয়ে আমরা ঢুকতে পারবো। এরপর হচ্ছে যে আমাদের ট্যাবলেট পিসি, আমাদের ট্যাব যেটা আছে, সো এটা দিয়েও শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারি এমনটা না, কারণ এগুলো তো লাগবেই, বাট এগুলোর জন্য অল্টারনেটিভ ডিভাইস আছে। এরপর স্মার্টফোন, আমরা জানি তোমরাও স্মার্ট, বাট হচ্ছে যে আমরা স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু আমরা, স্মার্টফোন না থাকলেও আমাদের ল্যাপটপ দিয়ে আমরা করে নিব। কিন্তু আমাদের যদি ইন্টারনেট সংযোগই না থাকে তাহলে আমরা কি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো? ফেসবুক, ফেসবুকটা সফটওয়্যার, এটা অনলাইন বেসড একটা সফটওয়্যার। তুমি এখনই তোমার ডেটাটা বন্ধ করে দাও, দেখবা আরিফ ভাইয়া আটকাই গেছে। কেন আটকাই যাবে? কারণ ইন্টারনেট সংযোগ ছাড়া আরিফ ভাইয়া চলবে না। মানে আরিফ ভাইয়া চলবে, বাট অনলাইনে আরিফ ভাইয়ার ক্লাস চলবে না, ঠিক আছে? সো এই হচ্ছে যে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্টারনেটের সংযোগ। ওকে, এরপর হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার ফলে কুকিজ, এই যে আমরা যে দেখলাম, ঠিক আছে, ইন্টারনেট ব্যবহারের ফলে আমাদের যে কুকিজ গুলো আছে, এই কুকিজ গুলো কোথায় জমা হয়? এই কুক মানে আমরা যে রান্না করি ওই রান্নাঘরে গিয়ে জমা হয়। এই অ্যান্সার আবার ভুলেও তোমরা দিও না, ঠিক আছে? ওকে, এই অ্যান্সার ভুলেও দিও না যে আমরা যে কুক গুলো করি এগুলো সবাই আমাদের তোমার হচ্ছে যে কিচেনে গিয়ে জমা হয়। দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। সো কোথায় গিয়ে জমা হয়? কোথায় গিয়ে জমা হয় বলো দেখি? ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি, যে মেমোরিতে কুকিজ এবং টেম্পোরারি ফাইল থাকে। র্যামে জমা হয়, রমে জমা হয়, নাকি হার্ড ডিস্কে জমা হয়? কোথায় কোথায় জমা হয়ে থাকে? আচ্ছা, কারেক্ট অ্যান্সার কোনটা? হ্যাঁ, আমরা যখন আমাদের ফাইলে যে কুকিজ গুলো আছে, টেম্পোরারি ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো সাধারণত কুকিজ এবং টেম্পোরারি ফাইলগুলো জমা হয় কোথায়? ক্যাশ মেমোরিতে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে কি বলবো, কুমিল্লা বোর্ডে যেহেতু আসছে তার মানে এটা ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ডে যাই আসছে তাই ইম্পর্টেন্ট, এগুলো একটু কঠিন হয়। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্যাশ মেমোরিতে। এরপর আমরা চলে যাই কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য, যে কম্পিউটার যেন স্লো না হয়, ঠিক আছে, কম্পিউটারের জন্য স্লো না হয়, এটার জন্য আমাদের কোনটা ব্যবহার করতে হবে বা কোন জিনিসটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করতে হবে? ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করতে হবে এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করতে হবে, নাকি হচ্ছে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে? নাকি আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল করব, নাকি টেম্পোরারি ফাইল সংরক্ষণ, মানে আমরা টেম্পোরারি যে ফাইলগুলো আছে ওগুলো আমরা ডিলিট করব না, আমরা আমাদের বুকে সেগুলো লালন করব, ঠিক আছে, এটা করব, নাকি ক্যাশ মেমোরির ফাইল সংরক্ষণ করব? আমরা তাদেরকে যেতে দিব না, ঠিক আছে, আমরা তাদের ধরে রাখবো। সো সি নাম্বার এবং ডি নাম্বার হতেও পারে। দেখো কারেক্ট অ্যান্সার কি হয়। সো দেখো, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ফ্র্যাগমেন্টার। ফ্র্যাগমেন্টার মানে হচ্ছে যে ডিস্কটাকে মুছে ফেলা, মানে এটাকে মুছা বলা হয় থাকে, ঠিক আছে। সাধারণত ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ফ্র্যাগমেন্টার। তারপর হচ্ছে যে অ্যান্টিভাইরাস ইনস্টল, অ্যান্টিভাইরাস ইনস্টল হতে পারে, নাকি হচ্ছে টেম্পোরারি ফাইল সংরক্ষণ এবং ক্যাশ মেমোরি ফাইল সংরক্ষণ। তার মানে আমরা টেম্পোরারি ফাইলকে আমাদের এখান থেকে বিদায় হতে দিব না, তারা ছিল, থাকবে, এমন। সো এই দুইটা আসলে আমি তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছিলাম। সো এ নাম্বার এবং বি নাম্বারের মধ্যে কারেক্ট কোনটা? আমরা জানি এ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ফ্র্যাগমেন্টার করতে হবে। সো এর পরবর্তীতে যদি যাই, তুমি কতবার তোমার কম্পিউটারে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে, বা তোমার কম্পিউটারে কতদিন পর পর তোমাকে ডিস্ক ক্লিন আপ করা উচিত? যদিও আমি জানি যে এটা তোমাদের হচ্ছে যে একটা বোর্ডে যেহেতু আসছিল এই জন্য এটা অ্যাড করা হয়েছে। তো তোমার কতবার কম্পিউটার সংরক্ষণের জন্য তথ্য বিন্যাস করা উচিত, বা তথ্যগুলোকে তোমার হচ্ছে যে রিপিট করা উচিত, ঠিক আছে? সো এখন দেখো, দিনে একবার, প্রতিদিন করতে হবে, নাকি সপ্তাহে একবার, সপ্তাহে একবার করতে হবে, নাকি হচ্ছে মাসে একবার, এত করার কি আছে, এক মাসে একবার করবো, নাকি দূর কিসের এক মাস, এক বছরে একবার করবো, ঠিক আছে? এখন বলো এটা কারেক্ট অ্যান্সারটা কি হবে? সো কারেক্ট অ্যান্সার তোমাদের বইয়ে দেওয়া আছে কি, যে সেটা হচ্ছে আমাদের সপ্তাহে সাধারণত একবার অন্তত আমাদের ডিস্ক ক্লিন আপ করা বা ফাইল বিন্যাসটা করাটা আমাদের উচিত। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ, অন্তত একবার আমাদের এই ফাইলটা বিন্যাস করা উচিত। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সপ্তাহে একবার। ওকে ভাইয়া, চ্যাপ্টার 5 কবে দিবেন? বাবা, আগে চ্যাপ্টার 2 শেষ করি, তারপর 3 শেষ করি, তারপর 4, তারপর 5, তারপর 6, আস্তে আস্তে যাই। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের পড়াশোনা। কথা শোনো না, স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস। আমরা 1 নাম্বারটা থেকে শুরু করি বা 2 নাম্বার থেকে স্টার্ট করলাম, পরবর্তীতে আস্তে আস্তে আমরা পড়বো, ঠিক আছে?
আচ্ছা, এরপর আমরা যাই তার পরেরটা, কম্পিউটার সচল এবং গতিশীল রাখার জন্য, এটা ভালো মতো করে আমরা পড়ছি কিছুক্ষণ আগেই, রাখার জন্য আমাদের কিসের প্রয়োজন? কম্পিউটার সচল এবং গতিশীল রাখার জন্য আমাদের কিসের প্রয়োজন? ভালো মতো করে সচল এবং গতিশীল রাখার জন্য কিসের প্রয়োজন? এটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ এবং সফটওয়্যার ব্যবহার করতে হবে। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে, নাকি ইন্টারনেট সংযোগ দিতে হবে, নাকি টেম্পোরারি ফাইল সংরক্ষণ করতে হবে, নাকি কম্পিউটার, আরে কম্পিউটার স্লো, কম্পিউটারও চেঞ্জ করে, ঠিক আছে? তোমার হাতে একটু মনে করো মশা কামড় দিয়ে, মানে তোমার হাত একটু কেটে গেছে, আরে পুরো হাতই কেটে দাও, মানে হাতে একটু সমস্যা হয়েছে হাতে কেটে দাও, এমনটা তোমাদের যদি মনে হয় তাহলে তোমার 4 নাম্বারটা দিতে পারো, আমি মানা করব না, আমি মোটেও মানা করব না, ঠিক আছে? তো সেটা হচ্ছে কম্পিউটার পরিবর্তন করতে হবে যদি মনে হয় যে না ঠিক আছে, আই এম ভেরি রিচ, আই এম রিচ কিড, চারদিকে শুধু মানি অ্যান্ড মানি, মানিতে আমি একদম, মানে আমি চোখ দিয়ে শুধু টাকা ছাড়া অন্য কিছু দেখি না, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য ফোর্থ অপশন। ওকে, নো ইস্যু। দেখো কেউ 4 নাম্বারে আছে কিনা, 4 নাম্বার কেউ আছে? ওকে, যদি কেউ 4 নাম্বার দিতে চাও আমি কিন্তু মানা করবো না, হ্যাঁ হতে পারে তোমার অনেক টাকা। তো দেখো, কম্পিউটার সচল এবং গতিশীল রাখার জন্য আমাদের কিসের প্রয়োজন? সচল এবং গতিশীল রাখার জন্য আমাদের রেজিস্ট্রি ক্লিন আপ এবং কি করতে হবে? ভালো মতো করে রেজিস্ট্রি ক্লিন আপ এবং হচ্ছে যে রেজিস্ট্রি ক্লিন আপের যে সফটওয়্যারটা আছে এগুলো ব্যবহার করতে হবে, যাতে প্রতিনিয়ত আমাদের সফটওয়্যারগুলো আমরা কি করতে পারি, আমরা সাধারণত ক্লিন করতে পারি, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি কয়েকজন বি নাম্বারও দিছো, ইন্টারনেট সংযোগ দিতে হবে। বাবা ইন্টারনেট দিলে কম্পিউটার দেখবা, কম্পিউটার তোমার ফোন দেখবা একসময় ভালো চলতেছে, মনে করো আমি একসময় ছিলাম, আমি স্যামসং ফোন ইউজ করতাম, আমি যখন ক্লাস 9 ইউজ করতাম, তখন যদি খালি ডেটা অন করতাম, মানে ইন্টারনেট সংযোগ অন করলে ফোন আরো স্লো হয়ে যায়, জানো, মানে আরো স্লো হওয়া শুরু করে, দেখবা অনেকে যারা পুরাতন ফোন ইউজ করে থাকো, জাস্ট ডেটা অন করার সাথে সাথে কম্পিউটার আরো স্লো হয়ে যায়। ওকে, সো এটা দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার, বাট তোমরা দেখি এখানে আমি রিচ কাউকে দেখলাম না কেন? কারো কাছে কি এটা মনে হয় না কম্পিউটার একটু স্লো হয়ে গেছে, আরে কম্পিউটার চেঞ্জ করে দাও, ঠিক আছে? এমন নাই কেউ, সো স্যাড। আচ্ছা, যাই হোক, কি আর করা বলো, তোমরাও তোমাদের ভাইয়ার মতো, আরিফ ভাইয়ার মতো এত গরিব হলে হবে? মাঝে মাঝে একটা চিন্তা ভাবনা রিচ করতে হবে তো। আরে কম্পিউটার স্লো, চেঞ্জ, ড্যাডি কম্পিউটার, নতুন কম্পিউটার লাগবে, ঠিক আছে? আরিফ ভাইয়ার মতো করলে হবে যে একটা বছর একটা কম্পিউটার 7 দিন, মানে 7 বছর ধরে চালাচ্ছে? যাই হোক, দেখো টেম্পোরারি ফাইল বেশি হলে সাধারণত কি ঘটে? টেম্পোরারি ফাইল, মানে টেম্পোরারি যে ফাইলগুলো আছে, বা যদি কুকিজ গুলো যদি আমরা একটু ভালো মতো করে ধরি, যে এই যে টেম্পোরারি ফাইলগুলো আছে, এই টেম্পোরারি ফাইলগুলো যদি অনেক বেশি হয়ে যায়, যদি অনেক বেশি হয়ে যায়, তখন তাহলে সাধারণত কি ঘটে? তখন কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটারটা স্লো হয়ে যায়, নাকি হচ্ছে যে কম্পিউটারের গতি বেড়ে যায়, কম্পিউটার আরো বাড়ে, যে কম্পিউটারের গতি আরো বেড়ে যায়, মনে করো এখন কম্পিউটার অনেক বোঝা হয়ে গেছে, কম্পিউটারের গতি আরো বাড়তেছে, এরকম হচ্ছে, নাকি অ্যান্টিভাইরাস কাজ করে না? দিস ইজ নন অফ দিস টপিক। সো এরপর ইন্টারনেটে প্রবেশ করা যায় না, যে ইন্টারনেটে আর অনই হয় না। সো এটা আমরা সকলেই জানি যে এটার কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে টেম্পোরারি ফাইল যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যাবে, আমাদের কম্পিউটার কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে, রাইট? আচ্ছা, কম্পিউটার তখন স্লো হয়ে যাবে, কারেক্ট। সো এরপর দেখি আমরা কিছু অদ্ভুত টাইপের এমসিকিউ এখন দেখব। অদ্ভুত টাইপ বলতে আমরা এমন না যে ডাইনোসরকে নিয়ে আসবো, অদ্ভুত টাইপ বলতে আমরা সাধারণত এই রেজিস্ট্রি ক্লিন আপের এই জিনিসগুলো সাধারণত দেখবো। সো রেজিস্ট্রি ক্লিন আপ না করার জন্য, এটাতে আমরা জানি এগুলার কত মানে কেমন হয়ে থাকে, তোমরা ভাইয়ের থেকেও ভালো জানো, ঠিক আছে? ভাইয়া যেহেতু আদিম যুগে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, তখন এইসব বেশি একটা ছিল না, এখন আছে। রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে, রেজিস্ট্রি ক্লিন আপ যদি আমরা ব্যবহার না করি তাহলে কি হয়ে থাকে? আমরা ক্লিন করব না, যা আছে তেমনি থাকবে। সো তখন কি হয়ে থাকে? যন্ত্রটি ঠিক মতো কাজ করে না, যন্ত্রটা ঠিক মতো কাজ করবে না, যন্ত্রটি ধীর গতি হয়ে যাবে, তার মানে স্লো হয়ে যাবে, প্রসেসর নষ্ট হয়ে যাবে। আরে কাজ করতেছে না, এর মানে প্রসেসরে একদম বাই বাই টাটা হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার কোনটা আমাকে একটু জানাই দাও, এতক্ষণে আমি একটু আমার ডিস্কটা ক্লিন করে নেই। হ্যাঁ, বলো কারেক্ট অ্যান্সার কি হবে?
আচ্ছা ভাইয়া, আপনার নাম এখনো জানি না, এতক্ষণ ধরে ক্লাস করতেছো বাবা, এটা কোনো কথা? আমার নাম জানো না? আচ্ছা, কেউ আমার নামটা জানলে কমেন্ট একটু লিখে দাও তো, যে ভাইয়ার নাম এটা। ছেলেটা আমার নামই জানে না। আচ্ছা যাই হোক, তো এটার জন্য আমরা অলরেডি জানি যে আমাদের যন্ত্রটা ঠিক মতো কাজ করে না, বা যদি এটা হয়ে যায়, যন্ত্রটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, ঠিক আছে, এবং যন্ত্রটা স্লো হয়ে যায় এবং যন্ত্রটা ঠিকঠাক মতো কাজ করে না। সো প্রসেসর নষ্ট হয় না, প্রসেসর তো বাবা আলাদা জিনিস, ঠিক আছে। সো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2। যদি আমি ভুল না হই তাহলে কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2। ওকে, কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2, রাইট? সো এরপর আমরা একটু দেখি, এখানে একটা সিনারিও বেসড যেই প্রশ্নগুলা অনেক বেশি আসে, ঠিক আছে। ওকে, সো দেখো, এক্স, জনাব এক্স, ঠিক আছে, এক্স এর জায়গায় আঙ্গুর ধরে নাও, আমার নাম আরিফ হাসান আঙ্গুর। ওকে, সো দেখো, এক্স কিছুদিন যাবত লক্ষ্য করতেছে, এই যে জনাব এক্স কিছুদিন যাবত লক্ষ্য করতেছে তার কম্পিউটার চালু হতে অনেক বেশি সময় লাগতেছে, কম্পিউটার চালু হতে অনেক বেশি সময় লাগতেছে। এর মাঝে তোমার হচ্ছে যে রিবুট হয়ে সংরক্ষিত ফাইল হারিয়ে যাচ্ছে, এর মাঝে মাঝে নিজে নিজে রিবুট বা রিস্টার্ট হয়ে তার কিছু কিছু ফাইল আছে এগুলো হারায় যাচ্ছে। এবং এই সমস্যার কথা ম্যাডামকে বললে তিনি প্রতিরোধী সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দেন। প্রতিরোধী সফটওয়্যার মানে একটা ভালো এন্টি সফটওয়্যার, এন্টি ভাইরাস না অন্য কিছু আমি এটা বলতেছি না, এন্টি বা হচ্ছে যে প্রতিরোধী সফটওয়্যার, হ্যাঁ, ব্যবহার করার পরামর্শ দেন। এখন এক্স কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করবে? তার দুইটা সমস্যা। এক নাম্বার, তার কম্পিউটার বেশি হইতে, মানে সরি, কম্পিউটার চালু হইতে বেশি সময় লাগতেছে, মানে বেশি হইতে চালু সময় লাগতেছে না, আমি উল্টা বলতে গেছিলাম। সো চালু হইতে বেশি সময় লাগতেছে। ওকে, সো এর মাঝে মাঝে আবার কি হচ্ছে, রিবুট হয়ে ফাইল হারায় যাচ্ছে, একটা হচ্ছে ফাইল হারায় যাচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার সমস্যা। 1 নাম্বার সমস্যাটা কেন হচ্ছে? 1 নাম্বার সমস্যাটা হচ্ছে কারণ তার ডিস্ক ক্লিন আপ না। 2 নাম্বার সমস্যাটা কেন হচ্ছে? 2 নাম্বার সমস্যাটা হচ্ছে হয়তো তার এখানে কোনো একটা ম্যালওয়্যার আছে যে তার ফাইলের খারাপ কাজ করতেছে বা ক্ষতি করতেছে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে আমাদের এক ডিস্ক ক্লিন আপ করতে হবে, দ্যাটস ট্রু, ঠিক আছে। এরপর হচ্ছে যে ডিস্ক ফ্রেগমেন্টার, মানে ওই ডিস্ক থেকে খারাপ জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোকে মুছে ফেলতে হবে, একদম একটা ভালো মতো করে একটা পরিষ্কার করার মুছুনি দিয়ে ঘষে ঘষে মেচে তুলতে হবে। সো এটার নাম হচ্ছে ডিস্ক ফ্রেগমেন্টার। সো কি কি করতে হবে? আর ডিস্ক রিমুভ করে ফেললে তো কম্পিউটারই ঠিক মতো চলবে না। সো দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। সো আমরা বলতে পারি 1 এবং 2 নাম্বারটা আমাদের জন্য কারেক্ট আনসার, রাইট? সো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে আরিফ ভাইয়া। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আরিফ ভাইয়া। আরিফ ভাইয়া কেমনে? আরিফ ভাইয়া, এ ফর আরিফ ভাইয়া, এটা কারেক্ট আনসার। সো এরপর আমরা চলে যাই সেম জিনিসটা, হ্যাঁ, ম্যাডামের পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে, ম্যাডাম যে সফটওয়্যারটা ব্যবহার করতে বলছে ওইটা সাধারণত কি? একটা অ্যান্টিভাইরাস, অ্যান্টি ক্লিনআপ, অ্যান্টি মালওয়্যার, কোনটা? অ্যান্টি ক্লিনআপ। অ্যান্টি ক্লিনআপ মানে কি? তাকে ক্লিন করতে দিবে না। অ্যান্টি ক্লিনআপ মানে তাকে ক্লিন করতে দিবে না, ক্লিন করতে বাধা দিবে, এটা তো না। তো তার মানে অ্যান্টিভাইরাস মানে ভাইরাস বিরোধী, ভাইরাস বিরোধী। আর হচ্ছে যে এন্টি ম্যালওয়্যার মানে ম্যালওয়্যার বিরোধী। কিন্তু এন্টি ক্লিন আপ যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে? তখন সেটা সাধারণত ডিস্ক ক্লিন করতে দিবে না। সো তার মানে 1 এবং 3 নাম্বার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 1 এবং 3 নাম্বার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো কারেক্ট আনসার কোনটা হবে একটু জানাও তো, এটার মধ্যে কারেক্ট আনসার কোনটা জানো, মানে কোনটা হবে একটু জানাও, কারেক্ট আনসার কোনটা? ওকে, সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 3। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। ফাইন, ওকে। সো এর পরবর্তীতে যাই, ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে, মানে ডিস্ক ক্লিনার সাধারণত যে কাজটি করে সেটা হচ্ছে হার্ড ডিস্কের জায়গা খালি করে, মেমোরি থেকে ভাইরাস দূর করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে
আমাদের সাধারণত হার্ড ডিস্কে জায়গা খালি করে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে তোলে। অ্যান্সার আগেই লিক হয়ে গেছে, এই জন্য আমি আর এটা তোমাদেরকে এক্সপ্লেইন করলাম না। তো চলো আমরা একটু বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। ইটস ভেরি ইজি, আই থিঙ্ক আমরা জানি যেটা আমাদের কতটা ইজি। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে, যতগুলো কম্পিউটার আছে বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? কোন অপারেটিং সিস্টেমটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে? উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, নাকি হচ্ছে ইউনিক্স? কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার কোনটা? ওকে, কারেক্ট আনসার হচ্ছে উইন্ডোজ, রাইট? তো চলো এখন আমরা আমার তো আর এমসিকিউ আমরা প্র্যাকটিস না করি, আমি তো তোমাদের স্লাইডে দিয়েই দিব, স্লাইড তোমরা অ্যাপের মধ্যে পেয়েই যাবা, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাই সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন। তো ইনস্টলেশন, সো ইনস্টল করা মানে কোনো একটা জিনিসকে ইনস্টল করা বা আমাদের কম্পিউটারের মধ্যে নেওয়া। সো আমরা যদি ইনস্টলটা দেখি, সো ইনস্টল মানে কোথাও থেকে আমাদের কম্পিউটারে ইন করা, ঠিক আছে? ইনস্টল মানে কম্পিউটারের মধ্যে সক্রিয় করা। ইনস্টল মানে কি? ইনস্টল মানে হচ্ছে সক্রিয় করা, সক্রিয় করা, ঠিক আছে? বা এটা আমাদের মোবাইল বা কম্পিউটারের মধ্যে অন করা। সো এখন এই ইনস্টলেশন আমাদের সাধারণত দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে ইনস্টলেশন, যেটাকে কি করে একটা কম্পিউটারের মধ্যে ইন হয়ে যায়, বা যেটাকে আমরা একটা সফটওয়্যার যখন ইনস্টল করব বা কম্পিউটারের মধ্যে নিব তখন আমরা সেটাকে বলি ইনস্টলেশন। হ্যাঁ, ইনস্টলেশন, তখন আমরা সেটাকে কি বলি? ইনস্টলেশন। বা কম্পিউটারে হচ্ছে যে সফটওয়্যারটাকে কম্পিউটারের মধ্যে নিয়ে আসা, কম্পিউটারের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে? সো এরপর হচ্ছে যে আমাদের সাধারণত কম্পিউটার আনইনস্টলেশন মানে কম্পিউটারটাকে টাটা, বাই বাই, গুড বাই, বের করে দেওয়া, ঠিক আছে? আনইনস্টলেশন মানে বের করে দেওয়া তাকে, ঠিক আছে? এই হচ্ছে ইনস্টলেশন এবং আনইনস্টলেশনের মান। সো আমরা যদি একটু ভালো মতো করে দেখি যে আনইনস্টলেশন আমাদের মানে একটা জিনিসকে ইনস্টলেশন কিভাবে করব আর আনইনস্টলেশন কিভাবে করব, এই দুইটা প্র্যাকটিক্যালের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যদি একটু আমরা ভালো মতো করে দেখি, আচ্ছা, সো এখন আমরা একটু দেখি আমরা কিভাবে ইনস্টলেশন করব, কিভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টলেশন করব। সো সফটওয়্যার ইনস্টলেশন করার আগে জানতে হবে আমাদের সফটওয়্যারটা কি। সফটওয়্যার ইনস্টলেশন করতে গেলে আমাদেরকে জানতে হবে আগে সফটওয়্যারটা কি, আমি কোন সফটওয়্যারটা ইনস্টল করতেছি আগে জানতে হবে না? এটা একটা প্র্যাকটিক্যাল, এটা একদম ভেরি ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল, এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল। কেন প্র্যাকটিক্যাল? এ বাবা, তোমরা কি আমাকে ব্যান করাই দিবা? তোমরা জয় আরিফ ভাইয়া বলতেছো, প্লিজ এই কাজ করিও না, পরে আরিফ ভাইয়া ক্ষয় হয়ে যাবে, আমি চাই না ক্ষয় হতে। হ্যাঁ, অবশ্য ক্ষয় হলে ভালো, ইদানিং একটু মোটাসোটা হয়ে গেছে, একটু চিকন হওয়ার দরকার আছে, বাট অন্যভাবে ক্ষয় করে দিও না। তো যাই হোক, প্রথমে একটা সফটওয়্যারটাকে ইনস্টল করার আগে আমাদেরকে ওই সফটওয়্যারটার সম্পর্কে ধারণা নিতে হবে, যে সফটওয়্যারটা আমি কেন ইনস্টলেশন করতেছি জানতে হবে না? ফেসবুক ইনস্টল করবো কেন? সোশ্যাল মিডিয়া চালানোর জন্য। ইউটিউব ইনস্টল করবো কেন? বিভিন্ন ধরনের ভিডিও জানার জন্য বা দেখার জন্য। সো এটাকে কি করতে হবে? আগে সফটওয়্যার সম্পর্কে ধারণা নিতে হবে। ওকে, 1 নাম্বার কাজ এটা। এরপর 2 নাম্বার হচ্ছে রিডমি ফাইল পড়া। যখন একটা সফটওয়্যার আমরা ইনস্টল করব ইয়াতে, তোমার হচ্ছে যে কম্পিউটারে, তখন সাধারণত কি হয়? তখন সাধারণত রিডমি নামক একটা ফাইল থাকে। যখন কম্পিউটারে ইনস্টল করতে যাবা এখানে অনেকগুলো লেখা থাকে, তুমি মনে হয় লেখা মনে হয় এগুলো কি হাবেজাবি লেখা, জাতা লেখা, আসলে এটা না। ওই রিডমি মানে হচ্ছে ওই সফটওয়্যারটা সম্পর্কে লেখা, ওই সফটওয়্যারে কি আছে কি নাই, কি করলে কি হবে কি না হবে, সবগুলা হচ্ছে যে রিডমি ফাইলের মধ্যে দেওয়া থাকে। তো আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদের রিডমি ফাইলটা ভালো মতো করে পড়তে হবে। সো এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি? অন্যান্য কাজ বন্ধ রাখা, এটা মানে বেসিক্যালি করতে হবে না, তখন মোটামুটি এটা অটোমেটিকলি কাজ করা স্টার্ট হয়ে যাবে। এরপর এটা কাজও বেশিরভাগ করতে হবে না, যে অ্যান্টিভাইরাস সাময়িক বন্ধ রাখা। কিছু কিছু সফটওয়্যার আছে ইনস্টল করতে গেলে উইন্ডোজ তোমাকে বলবে না ভাই আমি তো আসতে দিব না, কারণ রাজত্ব কার চলে? বিল গেটসের। এমনটা না, বাট রাজত্ব কার চলতেছে? উইন্ডোজে চলতেছে। উইন্ডোজ বলবে যে না ভাই আমি তো ইনস্টল করতে দিব না,
তুমি যাইতে যাবে, এই ভাই থামো, ইনস্টল করতে দিব না। তোমরা কেন দিবেন না? ও যে এটা সিকিউরিটি ইস্যু। সো এই জন্য মাঝে মাঝে কি করতে হয়, যে কোনো একটা সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস যখন আমরা কি করতে, মানে সফটওয়্যার যখন আমরা কি করতে যাই, সফটওয়্যার যখন আমরা ইনস্টল করতে যাই মাঝে মাঝে ইনস্টল করতে দেয় না। এই জন্য আমাদেরকে সাময়িকভাবে তোমার হচ্ছে অ্যান্টিভাইরাস কি করতে হয়, অ্যান্টিভাইরাস মাঝে মাঝে আমাদের বন্ধ রাখতে হয়, যেন আমরা একটা কি করতে পারি, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি। এরপর অ্যাডমিনিস্ট্রেটরের তোমার হচ্ছে যে অনুমতি নিতে হয়। মানে জানি ল্যাপটপ আমার, তবুও ল্যাপটপ কার, তবুও ল্যাপটপ উইন্ডোজের, ঠিক আছে, তার মানে সে আমার হয়েও আমার নয়। ওকে, এই হচ্ছে কথা। যাই হোক, সো স্যাড। সো দেখো, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি নেওয়া তার মানে আমাদের ফাইলটা বা যে সফটওয়্যারটা আমাদের কাছে আসতেছে, আমাদের কাছে যে আসতেছে এটার জন্য আমাদেরকে কি করা, আগে অনুমতি নেওয়া, যে হ্যাঁ এই সফটওয়্যারটা আমার কম্পিউটারে আসতে চায়, ভাই উইন্ডোজ আমাকে একটু প্লিজ অনুমতি দেন। দেন উইন্ডোজ বলবে ওকে ওকে ডান, ঠিক আছে, এরপরে তোমাকে সুন্দর করে এই অনুমতিটা দিয়ে দিবে। ওকে, সো উইন্ডোজ অনুমতি দিয়ে দিলে তুমি বাহুবলী, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। ওকে, সো এই হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করার ধাপ। সো ইনস্টল করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইনস্টল করতে গেলে আমাদেরকে প্রথমে সফটওয়্যারের সম্পর্কে জানতে হবে, যে এই সফটওয়্যারটা আমার, মনে করো তোমার কম্পিউটারের মেমোরি হচ্ছে 1 GB, তুমি কল অফ ডিউটি খেলবা, এমনটা তো হয় না, তাই না? এমনটা তো হয় না। তোমার কম্পিউটার হচ্ছে যে মনে করো 1 GB র্যাম, তুমি একদম একদম অনেক বড় বড় কাজ করবা, হয় না। তোমার কম্পিউটারের সাইজ 1 GB, তুমি যদি 5 GB মুভি দেখতে যাও সেটা তো হবে না। সাইজ অনুসারে আগে দেখতে হবে যে এটা তোমার কম্পিউটারে সাপোর্ট করবে কি করবে না। ওকে, সো দেখো, সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদেরকে জানতে হবে যে এটা আমাদের সাপোর্ট করবে কিনা। এরপর আমাদের কি করতে হবে, এরপর রিডমি ফাইলটা ভালো মতো করে দেখতে হবে। মানে আগে সফটওয়্যার সম্পর্কে জানবো যে এটা ঠিক আছে, কাজ করবে কিনা, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে রিডমি ফাইলটা যেটা আছে, এই যে রিডমি ফাইলটা আছে, এই রিডমি ফাইলটা আমাদেরকে ভালো মতো পড়ে নিতে হবে। থার্ড কাজটা কি, এরপর ইনস্টলের সময় অন্য কাজগুলা কোনো কিছু করতেছে কিনা ওগুলো আপাতত বন্ধ বা হোল্ড রাখতে হবে, রেখে ঠিক আছে আমি অন্য কাজ করবে না, আগে আমি সফটওয়্যারটাকে নিব। এরপরে আমরা কি করব, ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ করব, এরপর অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা সেটা দেখব। অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি থাকে তখন সেটা বন্ধ করে দিব, বাট যদি না লাগে তাহলে আমাদের বন্ধ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, ইটস নট কম্পালসারি, এটা হচ্ছে যে আমাদের অপশনাল। ওকে, এরপর অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নিতে হবে, যে ভাই প্লিজ আমাকে একটু অনুমতি দেন। হ্যাঁ, হাত জোর করে ক্ষমা চাইতে হবে না, এমনিতেই দিয়ে দিবে সে, ঠিক আছে। সো এই হচ্ছে যে আমাদের একটা সফটওয়্যার ইনস্টলেশন করার পরিস্থিতি। তো তখন আমরা যখন নেক্সট 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 বাটন ক্লিক করব, তখন অটোমেটিকলি অটো রান হয়ে তখন সেটা প্রোগ্রামটা তোমার কম্পিউটারে ইনস্টলেশন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সাধারণত ম্যাকে অনেক সহজ বাবা, ম্যাকে শুধু কপি পেস্ট, ঠিক আছে, এক জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে আরেক জায়গায় বসাইলেই হয়ে যায়। ম্যাকে অনেক ইজি, বাট হচ্ছে যে উইন্ডোজে একটু ঝামেলা, বাট ম্যাকে ডাউনলোড করাটা একটু কষ্টকর। বাট বইয়ে যেহেতু আমাদের উইন্ডোজ দেওয়া আছে, কারণ আমরা বেশিরভাগই ভাই গরিব, ঠিক আছে, সবাই তো আর ম্যাক চালাইতে পারে না, তাই না, সামর্থ্য নাই, দুবেলা খেতেই পারি না, তাই না, মাঝে মাঝে একটু ডায়লগও দিতে হয়। তো যাই হোক, আমাদের সাধারণত এই যে তোমার ইয়াটা আছে, আমাদের সাধারণত কি করতে হবে, উইন্ডোজ বইয়ে দেওয়া আছে, সেহেতু আমাদেরকে উইন্ডোজই শিখতে হবে। ওকে, পরীক্ষার সময় তুমি ম্যাক দিলে কিছু হবে না। ওকে, এরপর চলে আসো, কম্পিউটারে সিডি ডিভিডি পেন ড্রাইভ প্রবেশ করা হলে অটোমেটিকলি সেট আপ করার অনুমতি চাই। যখন আমরা দেখবা কম্পিউটারের মধ্যে আমরা সাধারণত কি করে থাকি, আমরা কম্পিউটারে যখন পেন ড্রাইভ, যে কোনো সিডি, যে কোনো ডিভিডি, এখন যদিও সিডি অথবা ডিভিডি সাধারণত আমরা দেখি না, হ্যাঁ, কিন্তু এক সময় কম্পিউটারে সিডি দেওয়া যাইতো, ডিভিডি দেওয়া যাইতো, আরো অনেক কিছু দেওয়া যাইতো, ঠিক আছে। এখনের কম্পিউটার গুলো এগুলো আপাতত নাই আর কি, ঠিক আছে। সো এগুলো যখন চায় তখন আমার আপাতত কম্পিউটার কি করে, অনুমতি চায়। কম্পিউটার সাধারণত অনুমতি চায় যে আসলে কাজটা হচ্ছে কি না, এটা অনুমতি দিয়ে দিলেই হয়ে যায়। এবং একটা সফটওয়্যার ইনস্টলেশন করার পর আমরা যখন রিস্টার্ট দিব, তখন ওই সফটওয়্যারটা পুরোপুরি কার্যক্রম হয়, ঠিক আছে, তখন ওই সফটওয়্যারটা একদম পুরোপুরি কার্যকর হয়ে যায়। তার মানে একটা সফটওয়্যার আগে ইনস্টল করব, ইনস্টল করার পর সাথে সাথে ওই সফটওয়্যারে আমরা ঢুকবো না, আমরা কি করব, কম্পিউটারটা রিস্টার্ট দিলে ওই সফটওয়্যারটা একদম পুরো দমে সক্রিয় হয়ে যায়। তো আমরা কি করব, আমরা সাধারণত রিস্টার্ট দিব।
ওকে, সো এই হচ্ছে যে আমাদের সাধারণত কি করা, এই হচ্ছে আমাদের সাধারণত একটা সফটওয়্যার কিভাবে আমরা ইনস্টলেশন করব। সো এরপর এই ইনস্টলেশনের জিনিসটা আমাদের প্র্যাকটিক্যালের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন দেখি, প্রয়োজন না হলে আমরা আচ্ছা এটা এটা আমাদের তেমন একটা পড়তে হবে না। এখন চলে আসো আমরা আনইনস্টলেশন কিভাবে করব। সো আনইনস্টলেশনটা আমি তোমাদেরকে সুন্দর করে আগে বুঝাই দিই যে কিভাবে আমরা আনইনস্টলেশন করব। এই কয়েকটা ধাপ মনে রাখবা। আমাদের এটা মনে করো আমাদের কম্পিউটার, একদম আমি তোমাদেরকে একে একে বুঝাই দিই। এটা আমাদের কম্পিউটার। এই কম্পিউটারে এই সফটওয়্যারটা আমরা আনইনস্টলেশন করব, নাকি আমি আমাদের 10 মিনিট স্কুলের একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করেই দেখাই দিব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করে দেখাই দিলে আবার পরবর্তীতে ঝামেলা হবে কিনা। যাই হোক, আমি পরবর্তীতে তোমাদের কখনো প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই হচ্ছে যে আমাদের একটা সফটওয়্যার, সফটওয়্যারের নাম ধরো আঙ্গুর সফটওয়্যার, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা সফটওয়্যারের নাম। এই সফটওয়্যারটাকে আমরা কিভাবে কি মানে ডিলিট করব। এই সফটওয়্যারটাকে ডিলিট করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এটাকে ডাবল ক্লিক করব। এটাতে আমাদের মাউস আছে না, ছোট্ট একটা মাউস আছে, ওকে, ইঁদুরের মতো কুটকুট কুটকুট করবে। সো এই যে মাউসটা আছে, এই মাউসটাতে আমরা এই সফটওয়্যারটার উপরে রাখবো, ঠিক আছে? সো রাখলে আমাদের এখানে কয়েকটা অপশন এরকম করে চলে আসবে। হ্যাঁ, এখানে কয়েকটা অপশন চলে আসবে, ওপেন, এরকম ওপেন, তারপর হচ্ছে রিমুভ, সো রিমুভ, তারপর আনইনস্টল, সো আনইনস্টল, এরকম করে কয়েকটা অপশন থাকবে। তাহলে আমরা কোন অপশনে ক্লিক করব, আমরা কোন অপশনে ক্লিক করব, আমরা আনইনস্টল অপশনে ক্লিক করব। আমরা এই অপশনে মাউস দিয়ে ক্লিক করব যে হ্যাঁ আমাদের এই অপশনটা, ঠিক আছে? প্রথমে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারে আনইনস্টল যে বাটনটা আছে ওইখানে আমরা ক্লিক করব। করার পর ওরা আমার কাছে কনফার্ম চাইবে যে আসলেই কি তুমি চাও যে তোমার সফটওয়্যারটা আনইনস্টলেশন হয়ে যাক। ওকে, এরকম করে বলবে যে যে প্রোগ্রামটা আনইনস্টল করতে চাও সেই প্রোগ্রামটা তোমাকে বলবে যে তুমি কি আসলে আনইনস্টল করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু আনইনস্টল, এরকম করে একটা পপ আপ আসবে। এখানে অপশন থাকবে ইয়েস আর একটা অপশন থাকবে নো। এখন এখানে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু আনইনস্টল দিস অ্যাপ, এরকম করে তোমার কাছে প্রশ্ন করবে। সো আমি এগুলা লেখাগুলো এরকম করে একটু অ্যারাবিক লেখা লিখে দিলাম। সো এই হচ্ছে যে আমাদের আনইনস্টল করার ধাপ। কি কি আনইনস্টল করার ধাপ? সাধারণত তিনটা। ডিলেট এবং আনইনস্টলের মধ্যে অনেক পার্থক্য আছে। সো এই যে তিনটা কি কি সুন্দর করে, এক নাম্বার হচ্ছে যে ওই সফটওয়্যারের আমরা এক নাম্বার আমরা সফটওয়্যারের উপর ক্লিক করব, রাইট ক্লিক এক নাম্বার রাইট ক্লিক করব। এরপর হচ্ছে যে আমাদের কি করব, দুই নাম্বার হচ্ছে যে রাইট ক্লিক করলে অনেকগুলো অপশনস আসবে, ওই অপশনগুলোর মধ্যে আনইনস্টলেশন যে ইয়েটা আছে, যে সফটওয়্যারটা আছে ওইটা আমরা কি করব, ক্লিক করে বলবে যে তুমি কি তোমার সফটওয়্যারটা, তোমার জানিস ডিগ্রি যে সফটওয়্যারটা আছে ওটা কি তুমি আনইনস্টল করতে চাও? তুমি বলবো যে হ্যাঁ চাই, টাটা বাই বাই করে দিব। এরপর তুমি কি করে দিবা, ইয়েস বাটন প্রেস করবা। এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। এই 3 নাম্বার ধাপে, এই 3টা ধাপে একটা সফটওয়্যার আমরা আনইনস্টল করতে পারবো। গট ইট? আমাকে আবার ডিলিট করে দিও না ক্লাস থেকে, ঠিক আছে? মানে সফটওয়্যারের নাম আঙ্গুর, বাট ক্লাস থেকে আমাকে ডিলিট করে দিলে তোমাদের লস। আমার তো ক্লাস করতে হবে, ঠিক আছে? এই 3টা উপায়ে আমরা কি করব, একটা সফটওয়্যারকে আনইনস্টল করব। দিস ইজ ভেরি ইজি, রাইট? আর এইটা তোমাদের একদম, আমি তোমাদেরকে বলি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল। এইটা একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এটা আমি দেখছি অনেক ভালো ভালো যে স্কুলগুলো আছে সেটাই এখানে এটা চলে আসছে অ্যাকচুয়ালি। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা ভালো মতো করে এমসিকিউ এর সাথে সাথে এটাও আমাদেরকে একটু ভালো মতো করে দেখতে হবে। ওকে, বুঝতে পারছি? গট ইট এভরিওয়ান? আমরা বুঝতে পারছি? সকলেই বুঝতে পারছি নাকি অর্ধেক লোক বুঝতে পারছি? আমাকে একটু জানাই দাও যে আমরা বুঝতে পারছি কিনা। ও, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। ও দ্যাটস গ্রেট, আমার স্টুডেন্টরা দেখি তো আমার থেকেও ফাস্ট। হ্যাঁ, ফাইন।
ওকে, সো এরপর আমরা আরেক উপায়ে আনইনস্টল করতে পারি। এক নাম্বার উপায়টা তোমাদের দেখাই দিলাম, আরো একটা উপায় আছে যে উপায়ে হ্যাঁ ওকে শিকড় থেকে তুলে দেওয়া হবে, মানে একদম ওকে ডাইরেক্ট টাটা বাই বাই করে দেওয়ার থেকে ওকে আলাদাভাবেও টাটা বাই বাই করে দেওয়া যাবে। যেমন আমরা বলি না মাঝে মাঝে যে হচ্ছে যে মানে কাউকে সরাসরি কোনো একটা কথা বললে কিন্তু সে মাইন্ড করতে পারে, এখানে এই জন্য তাকে আমরা পিছন থেকে যে কোনো একটা কথা যদি বলি সেটা আরো বেশি মাইন্ডফুল। সো এই জিনিসটা একটু দেখবো, সেটা হচ্ছে যে আমরা আরেকভাবে কিরকম করে আনইনস্টল করতে পারি, আরেকভাবে অন্য একটা উপায়। তো চলো অন্য একটা উপায় আমি তোমাদের দেখাই দিই, আরিফ ভাইয়া তো আছে দেখাই দিবে, ঠিক আছে? দুইটা উপায় আছে, একটা উপায় তো দেখাই দিলাম, খুব ইজি ওয়ে। সো আরেকটা উপায়, চলো প্রথমে কি করতে হবে আমাদেরকে, ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজের সার্চ প্যানেলে যাইতে হবে। আমি তোমাদেরকে লিখেই দিই। সো এক নাম্বার যে ওয়েটা আছে, আগে উইন্ডোজের নিচে যে উইন্ডোজ এই যে এমন একটা খোলা একটা জানালা তোমরা দেখবা, হ্যাঁ এরকম যে খোলা জানালা দক্ষিণের বাতাসে, হ্যাঁ এই উইন্ডোজটা দেখবা, এই উইন্ডোজের সাথে একটা সার্চ বাটন থাকবে, এখানে একটা সার্চ বাটন থাকবে, এখানে একটা সার্চ বাটন থাকবে। সো ওই সার্চ বাটন, এটা হচ্ছে এক নাম্বার ধাপ। ওই সার্চ বাটনে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে, অথবা উইন্ডোজে ক্লিক করতে হবে। সো উইন্ডোজে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করবা, কি কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল নামে আমাদেরকে কি করতে হবে, সার্চ করতে হবে। কি করতে হবে, এক নাম্বার ধাপ কন্ট্রোল প্যানেল নামে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর সেকেন্ড যে ধাপটা আছে ওই ধাপে আমাদের কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। কি ওপেন হয়ে যাবে, আমাদের ওপেন হবে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্যানেল নামে একটা জায়গা আছে, সেই জায়গাটা ওপেন হয়ে যাবে। এবং ওইখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে আমরা কোথায় যাব, কন্ট্রোল প্যানেল থেকে একটা জায়গা আছে, জায়গা বলতে আমরা রাঙামাটি খাগড়াছড়ি অন্য কোথাও যাচ্ছি না, একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে যে প্রোগ্রাম নামে একটা জায়গা আছে। সো ওই প্রোগ্রাম নামে একটা অপশন আসবে, ওই প্রোগ্রাম নামে ওই অপশনটায় আমরা চলে যাব, ঠিক আছে? সো প্রোগ্রাম নামে একটা অপশন আছে, ওই প্রোগ্রাম নামে অপশনে আমরা চলে যাব, ঠিক আছে? গেলাম চলে, ওকে। চলে যাওয়ার পর আমাদের থার্ড কাজটা কি, ওই প্রোগ্রাম থেকে অনেকগুলো তোমার ফাইল চলে আসবে, ওই সফটওয়্যারের নামটা খুঁজে বের করতে হবে। অনেকগুলো সফটওয়্যারের লিস্ট থাকবে এরকম, এরকম সফটওয়্যারের লিস্ট থাকবে এরকম, হ্যাঁ এরকম অনেকগুলো সফটওয়্যারের লিস্ট থাকবে, এটা এই সফটওয়্যার, এটা এই সফটওয়্যার, এরকম করে অনেকগুলো সফটওয়্যারের লিস্ট থাকবে। ওইখানের মধ্যে দিয়ে তুমি কোন সফটওয়্যারটাকে ডিলিট করতে চাও, তুমি আঙ্গুর ভাইয়া সফটওয়্যারটা ডিলিট করতে চাও, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আঙ্গুর ভাইয়া সফটওয়্যার। এখন আমি এই আঙ্গুর সফটওয়্যারটা ডিলিট করতে চাই। আঙ্গুর সফটওয়্যারটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওই সফটওয়্যারের উপর ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে। আমাদেরকে কি করতে হবে, ওই সফটওয়্যারের উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে আমাদেরকে আবার বলবে যে তুমি কি আনইনস্টল করতে চাও কিনা, এখানে বলবে যে তুমি আনইনস্টল করতে চাও কিনা, আনইনস্টলেশন, আনইনস্টল অর ডিলিট লেখা থাকবে। এই উপায়টা আমাদেরকে বেশিরভাগ লিখতে হবে। সো আনইনস্টলেশন অথবা ডিলিট, এখন তখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এটা আনইনস্টল হয়ে যাবে। সো এই পাঁচটা ধাপেও আমরা সাধারণত করব। এক নাম্বার কি, উইন্ডোজ সার্চ বারে যাব। এক নাম্বার কি, উইন্ডোজ সার্চ বারে যাব, এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ কোনটা, এক নাম্বার কাজ হচ্ছে আমরা উইন্ডোজে যাব বা উইন্ডোজ সার্চ বারে যাব, ওইখানে গিয়ে আমরা সার্চ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব কোথায়, প্রোগ্রাম। প্রোগ্রাম থেকে আমরা সফটওয়্যারের লিস্ট গুলা পাবো এবং ওই লিস্ট গুলা থেকে আমরা প্রোগ্রামটাকে ডিলিট বা আনইনস্টল করবো। দ্যাটস ইট, ভেরি ইজি, রাইট? একদম এইটা আমি তোমাদেরকে বলি, একদম 100%-এর মধ্যে 50% সম্ভাবনা আছে, সরি 100%-এর মধ্যে প্রায় তোমার বোর্ডে আসা, মানে এমনটা আমি একদম তোমাকে সবাইকে বলবো না যে একটা মানে বলে দিলাম 100%, তার মানে যে কোনো একটা বোর্ডে আসলে আসবে, আমি মোটেও এমন করে তোমাদেরকে ফেক প্রমিস দিচ্ছি না। বাট এটা হচ্ছে যে বেশিরভাগ স্কুলেই আমি দেখছি এইটা চলে আসছে, বেশিরভাগ স্কুলেই। সো তোমাদের এমন সম্ভাবনা আছে, পসিবিলিটি হচ্ছে যে তোমাদের প্রতিটা বোর্ডে মানে যে কোনো একটা বোর্ডে তো আসবেই মাস্ট, কিন্তু তোমার বোর্ডে আসার, তুমি যে বোর্ডেই থাকো না কেন, ঢাকা, দিনাজপুর, হ্যাঁ ইভেন কুমিল্লা, যে কোনো বোর্ডেই থাকো না কেন, তোমার এখান থেকে আসার সম্ভাবনা 50-50। সো এইটা কোনো মতেই আমাদের বাদ দেওয়া উচিত না। সো এটা আমাদেরকে কি করতে হবে, এই ধাপটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো তোমরা চাইলে আরিফ ভাইয়ের সঙ্গে, যেহেতু আরিফ ভাইয়ের সফটওয়্যার, আরিফ ভাইয়ের সফটওয়্যারের সাথে হচ্ছে যে তোমরা এইভাবে আনইনস্টল করবা,
চাইলে তোমরা একটা পিকচার নিয়েও রাখতে পারো আরিফ ভাইয়ের সাথে, কেমন? আমি সুন্দর একটা পোজ দিয়ে দিলাম, ডান। ওকে, সো এইভাবে তোমরা আসলে এটা মনে রাখতে পারো, কেমন? সো এই হচ্ছে যে আমাদের একটা সফটওয়্যার আনইনস্টলেশন, একটা সফটওয়্যার কিভাবে আমরা আনইনস্টলেশন করব। ওকে, সো এখন চলো আমরা কয়েকটা এমসিকিউ খুব দ্রুত প্র্যাকটিস করে ফেলে, আমাদের আরো একটা টপিকের মতো আছে, যদিও টপিকগুলো অনেক ছোট। দেখো, কম্পিউটার সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? একটা কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? একটা কম্পিউটার যখন আমি ওপেন করব বা একটা কম্পিউটার নতুন কিনলাম, কেনার পরেই আমাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেই সফটওয়্যারের নাম অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া, আমি আবার তোমাদের বলি, একদম ওয়াজের স্টাইলে বলি, এইটা ছাড়া আমাদের কম্পিউটার চলবে না, না, না। বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই হচ্ছে আমাদের সাধারণত অপারেটিং সিস্টেম। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণত অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যতক্ষণ পর্যন্ত তোমার কম্পিউটারে ইনস্টল হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবা না, ফুল এন্ড ফাইনাল। ঠিক আছে, এইটাই হচ্ছে কথা। সর্বপ্রথম যেটা করতে হবে, ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। অবশ্য অনেকেই, তোমরা যখন ল্যাপটপ কিনবা তখন যে কম্পিউটার থেকে কিনবা বা যে দোকান থেকে কিনবা তারাই এই কাজটা করে দিবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো, ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কতটি? এখন আমি যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, তার ইনস্টল করার ধাপ মানে কয়টি? সো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, 5টা অথবা 6টা ধাপ দেওয়া আছে। সো সরি, 8টা ধাপ দেওয়া আছে মনে হয় বইয়ে। সো বইয়ে যতটা আছে ওই ধাপগুলো তোমরা দিতে পারবা। ঠিক আছে, প্রথমে এটা করতে হয়, তারপরে এটা, তারপরে এটা, ওই ধাপগুলো বইয়ে দেওয়া আছে, বইয়ের থেকে দেখে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 8টা। এরপর দেখো, সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন? আমরা যখন একটা সফটওয়্যারকে আনইনস্টল করতে যাই, তখন কোন সফটওয়্যারের সাহায্যের প্রয়োজন? তখন অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেমের সাহায্যের প্রয়োজন। আমি বললাম না, অপারেটিং সিস্টেম হচ্ছে তোমার দাদা, মানে সরি, তোমার দাদা না, কম্পিউটারের দাদা, যার অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। ঠিক আছে, তুমি কম্পিউটারের ওনার, ডাজন্ট ম্যাটার, কম্পিউটারের মধ্যে যে চালাচ্ছে, যে অপারেটিং সিস্টেম আছে, ওই অপারেটিং সিস্টেমটাই মেইন চালক। ওকে, সো এই কম্পিউটারটা যে কোনো সফটওয়্যার ইনস্টল অথবা আনইনস্টল করার জন্য অপারেটিং সিস্টেমের সাহায্য ছাড়া কোনো কাজই হবে না। ওকে, এর পরবর্তী দেখেন, কোন সফটওয়্যার যখন আমরা আনইনস্টল করতে প্রথম কোথায় যেতে হয়? এইটা তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার চাই, যে কোনো একটা সফটওয়্যারকে আমি আনইনস্টল করতে চাই, তখন আমাদের প্রথম কোথায় যাইতে হয়? আরিফ ভাইয়ের বাসা যাইতে হয়? না সরি, আরিফ ভাইয়ের বাসা কেন যাইতে হবে? যাই হোক, কোথায় যাইতে হয় সেটা বলো। যে কোন সফটওয়্যার আনইনস্টল করতে গেলে প্রথমে কোথায় যেতে হয়? স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল, ডাবল ক্লিক থেকে অ্যাড অর রিমুভ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে, কিন্তু ডিলিট হবে না। আরেকটা, রিমুভ এবং ডিলিট দুইটা আলাদা জিনিস। এরপর হচ্ছে নির্ধারিত ড্রাইভ থেকে সফটওয়্যারে যেতে হয়, নাকি উইন্ডোজ প্লাস সেপে কমান্ড প্রম্পট করতে হয়? সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? সো কারেক্ট অ্যান্সার আমরা জানি যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, আমরা সকলেই জানি, জেনেও না জানার ভান করে তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে কারেক্ট অ্যান্সার কোনটা। তোমরা বলে দিচ্ছ কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। সো কারেক্ট অ্যান্সার এ, রাইট। স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল যাইতে হয়, রাইট। ও, আমার স্টুডেন্টদের জোশ দেখি পুরো 100তে 100, গ্রেট গ্রেট। এরপর দেখো, সফটওয়্যার আনইনস্টল করার সময় তার কিছু অংশ থেকে যায়। সফটওয়্যার যখন আমরা আনইনস্টল করি, পুরোপুরি আনইনস্টল হয় না, ঠিক আছে, সে একটু মানে দুষ্ট টাইপের, হ্যাঁ, পালিয়ে গিয়েও পালিয়ে যায় না, থেকে যায়। হ্যাঁ, এটাই, সেটা হচ্ছে সফটওয়্যার আনইনস্টল করার সময় কিছু অংশ থেকে যায়। এমনটা না সবাই পালিয়ে যায়, কিছু কিছু অংশ থেকে যায়, যারা পরবর্তীতে ঝামেলা করে। হ্যাঁ, তো তাদের থেকে আমাদের সাধারণত থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যায়? এই থেকে যাওয়া অংশগুলো সাধারণত কোথায় পাওয়া যায়? মানে বলিও না যে অলিতে গলিতে কোথাও লুকাই থাকে, এরা আসলে কোথায় পাওয়া যায়? এরা টেম্পোরারি ফাইলে পাওয়া যায়, উইজে পাওয়া যায়, হ্যাঁ না কুকিজে পাওয়া যায়, রেজিস্ট্রি ফাইলে পাওয়া যায়, নাকি রিডমি ফাইলে পাওয়া যায়? আমার কথার কেউ ডাবল মিনিং করিও না, ঠিক আছে? আমি যেটা কম্পিউটারের ক্ষেত্রে বললাম, অন্য ক্ষেত্রে কিন্তু বলি নাই। তো দেখো, সফটওয়্যার আনইনস্টল করার সময় কিছু অংশ কি হয়ে যায়? কিছু অংশ থেকে যায়, আর কিছু অংশ কি হয়ে যায়? তোমার আছে না, কিছু অংশ থেকে যায়, আর কিছু অংশ, ওই কিছু অংশ কোথায় পাওয়া যায় সাধারণত? ওই কিছু অংশ পাওয়া যায় কোথায় বলো তো দেখি? ওই কিছু অংশ কোথায় পাওয়া যায়? ওই কিছু অংশ পাওয়া যায় রেজিস্ট্রি ফাইলে, যেখানে সবগুলো ফাইল রেজিস্টার করা থাকে। বুঝছো?
বুঝতে পারছি? ওকে, বা আমার স্টুডেন্টরা দেখি পুরা 100-তে 100, সেরা সেরা। এরপর দেখো কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। কোন সফটওয়্যার গুলা ইনস্টল করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, কোন সফটওয়্যার, কোন ধরনের সফটওয়্যার, এটা বইয়ে দেওয়া আছে যে কাস্টমাইজ সফটওয়্যার। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো সফটওয়্যার আমাদের দক্ষতার সাথে কি করতে হয়, ইনস্টল করতে হয়, সেটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। সো এরপর আরো কিছু আছে, এগুলো আমরা আপাতত পড়তেছি না, কারণ হচ্ছে যে আমাদেরকে আরো বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিস সেই পড়াশোনাগুলো একটু করতে হবে। এখন চলে আসবো আমরা সফটওয়্যার ডিলিট। একদম সফটওয়্যারটাকে পার্মানেন্টলি ডিলিট, মানে তাকে তোমার জীবন থেকে মুছে ফেলা, তাকে ডাইরেক্ট কম্পিউটার থেকে মুছে ফেলা, এটাকে সাধারণত কি বলা হয়, সফটওয়্যার ডিলিটেশন। সফটওয়্যারটাকে একদম ডিলিট করে দেওয়া। সফটওয়্যারটা ডিলিট, দেখো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এক নাম্বারটা হচ্ছে রিমুভ। রিমুভ, রিমুভ, আনইনস্টল, আনইনস্টল। আর 3 নাম্বার হচ্ছে ডিলিট। সো ডিলিট, এই তিনটার মধ্যে অনেক পার্থক্য আছে। কি কি পার্থক্য? রিমুভ মানে তুমি তাকে দেখতে চাচ্ছ না, আমার চোখের সামনে আসতেছে, আরে ওকে সরাই দাও, এটা হচ্ছে রিমুভ। আরে দূর, আর সরো তো তুমি সামনে থেকে, এটা হচ্ছে রিমুভ। আনইনস্টলেশন, আনইনস্টলেশন মানে তাকে কি করা, বের করে দেওয়া, তাকে বের করে দেওয়া, তাকে কি করে দেওয়া, তার মানে উপস্থিতি বের করে দেওয়া, যে ভাই তোমাকে আমার আর এখানে লাগবেই না, তুমি একদম চলে যাও, তুমি একদম চলে যাও। এটাই হচ্ছে যে আমাদের সাধারণত আনইনস্টল। আর ডিলেট, ডিলেট মানে ভাই একদম তোমার মান সম্মান থাকলে তুমি একদম সবকিছু নিয়ে বের হয়ে চলে যাও তো, এটা হচ্ছে ডিলেট। একদম তাকে পূর্ণাঙ্গ মুছে ফেলা, তাকে পূর্ণাঙ্গ মুছে ফেলাটাকে আমরা সাধারণত কি বলি, তাকে আমরা সাধারণত ডিলেট বলে থাকি। ঠিক আছে, এই তিনটার মধ্যে আমাদের পার্থক্যটাকে বুঝতে হবে। রিমুভ কি, রিমুভ মানে ডাইরেক্টলি রিমুভ করা, তুমি শুধু সরে যাও তো, এখন আমার মন ভালো নাই তুমি সরে যাও, এটা হচ্ছে যে আমাদের সাধারণত রিমুভ। এরপর আনইনস্টলেশন মানে তাকে একদম বলা যায় ভাবা তুমি আর এখানে আসিওই না, তুমি বাইরে, তুমি বাইরে চলে যাও। আর ডিলেট মানে একদম তুমি তো আমার জিন্দগির থেকে আর আসিও না তো, মানে তোমার সবকিছু নিয়ে তুমি চলে যাও, মানে তুমি আর আমার কোনো অস্তিত্বই না, সেটাকে সাধারণত বলা হয় কি, সেটাকে সাধারণত বলা হয় ডিলিট। ওকে, সো ডিলিট করার কয়েকটা ওয়ে আছে। সো ডিলিট কিভাবে করব, আমাদেরকে ডিলিট করার জন্য কয়েকটা ওয়ে আছে। তো প্রথম 1 নাম্বার ধাপটা হচ্ছে আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করব। আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করব। উইন্ডোজ প্লাস আর প্রেস করার পর আমাদের এরকম একটা সার্চ বক্স আসবে, এইরকম একটা সার্চ বক্স আসবে। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে কি করতে হবে, উইন্ডোজ প্লাস আর চাপতে হবে, চাপলে আমাদের একটা সার্চ বক্স আসবে। ওই সার্চ বক্সে আমাদের লিখতে হবে তোমার হচ্ছে যে রেজি এডিট, এটার নাম হচ্ছে রেজিস্ট্রেশন এডিট করা, রেজি এডিট বা রেজিস্ট্রেশন এডিট। রেজ এডিট মানে রেজিস্ট্রেশনকে আমি এডিট করতে চাই, এখানে আমাদের এই সার্চটা লিখতে হবে। এরপর আমাদেরকে কি করতে হবে, আমরা যখন এটা লিখে এন্টার চাপ দিব, এইটা লিখেই যখন আমরা এন্টার চাপ দিব, তখন সাধারণত কি হবে, তখন সাধারণত এখানে কে জানি একটা কমেন্ট করছে যে ভাইয়া আমার ওইটা পাইছে, আমি কি এখন ওয়াশরুমে যাব কিনা, এই কমেন্টটা করছে। দেখো বাবা শোনো, তোমার না এটা আসলে পেট থেকে বেরোচ্ছে না, তোমার মাথায় এটা আছে, এই জন্য তোমার মাথা থেকে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, সো মাথার উপর বেশি প্রেসার দিও না, ফেটে যাবে। ওকে, সো দেখো উইন্ডোজ প্লাস আর, হ্যাঁ মানে ওর প্রশ্নটা ছিল, আমি তোমাদেরকে বলি, ওর প্রশ্নটা ছিল ভাইয়া আমার এইটা পাইছে, আমি কি ওয়াশরুমে যাব কিনা। মানে এখন কথা হচ্ছে যে ওর মাথায় তো এটা, কারণ প্রশ্নটা ওর মাথা থেকে আসছে না, প্রশ্নটা তো ওর মাথা থেকে আসছে, তাই না? সো ওর মাথায় ওইটা দিয়ে ভর্তি, সো বেশি একটা প্রেসার দিলে চলে যাবে। ঠিক আছে, অতএব বাবা প্লিজ মাথায় আর বেশি প্রেসার দিও না। ঠিক আছে, তুমি ক্লাস থেকে একটু চলে যাও, নয়তো ক্লাসের বাকি বাচ্চাদের দুর্গন্ধ ছড়াবে। দেখো এরপর ফাইল মেনু থেকে এক্সপোর্ট করলে ব্যাকআপ তৈরি হবে। এরপর আমাদের কি করে মানে কি করতে হয়, এরপর আমাদের এখানে যখন আমরা এন্টার করব তখন ফাইল মেনু, তখন এখানে অনেকগুলো ফাইল আসবে, তখন ওইখানে অনেকগুলো ফাইল আসবে। ওকে, সো যখন অনেকগুলো বেশি ফাইল আসবে তখন হচ্ছে যে এক্সপোর্ট নামে একটা অপশন থাকবে, ওই এক্সপোর্টে যাইতে হবে। সো এরপর আমাদের কি করতে হবে, এরপর ফাইলস নামে একটা অপশন থাকবে, ফাইল, এরপর ফাইল নামে অপশন থাকবে, ফাইলের পর এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট,
এক্সপোর্ট নামে এই অপশনটা আছে। সো আমরা এটাকে সার্চ করলাম, উইন্ডোজ বারে গেলাম, গিয়ে এখানে সার্চ করলাম রেজিস্টার এডিট, তারপর এখান থেকে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমি এখানে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পর আমাকে কি করতে হবে, আমাকে ওই সফটওয়্যারের নামটা দেখতে হবে যে কোন সফটওয়্যার। সফটওয়্যারের নাম ধরো আঙ্গুর, ঠিক আছে, এই সফটওয়্যারটা আমরা ডিলিট করব। সো এই যে সফটওয়্যারটা আছে, হ্যাঁ এটা সফটওয়্যার, ওকে, ওই সফটওয়্যারটা আছে, এখানে এসে ডিলিট নামক একটা অপশন থাকবে। সো ডিলিট, ওকে, এরপর ডিলিট নামক অপশনটা থাকবে, তারপর আমাদেরকে কি করতে হবে, ডিলিট করতে হবে। ভেরি ইজি। দেখো বইয়ে করলে হয়তো বা তোমাদেরকে একটু টাফ লাগতে পারে, বাট আমি যেভাবে তোমাদেরকে করাই দিচ্ছি এটা তোমাদের জন্য প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ দুইটার জন্যই বেটার, ওকে। সো দেখো আমাদেরকে কি করতে হবে, প্রথমে উইন্ডোজ প্লাস আর চাপতে হবে, চাপলে একটা সার্চ বক্স আসবে, ওই সার্চ বক্সে আমরা কি করব, রেজিস্ট্রেশন এডিট এটা নামে ক্লিক করব, তারপর আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর আমরা এই যে সফটওয়্যারটা আছে, হ্যাঁ এই সফটওয়্যারটা, এটা সফটওয়্যার বাবা, ধরো এটা সফটওয়্যারের নেম, এটার নাম সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটাকে আমরা খুঁজে বের করব, খুঁজে বের করার পর আমরা ওটাকে ডিলিট করে দিব। এইভাবে আমরা ডিলিট করে দিচ্ছি যে কোনো একটা সফটওয়্যার, যেভাবে আমরা অন্য স্টাইলে ডিলিট করে দিতে পারি, যেমন যে এত কিছুক্ষণ আগে ক্লাসে ছিল সে এখন আর নাই। সো যাই হোক, এই হচ্ছে আমাদের ডিলিট করে দেওয়া, ওকে। এইভাবে আমরা ডিলিট করে দেবো একটা সফটওয়্যার, আমরা এরকম করে সাধারণত ডিলিট করে দিব, এই যে আমরা যতগুলো দেখলাম ওইভাবে। সো এরপর আমরা কিভাবে রেজিস্ট্রেশন থেকে সেটা ডিলিট করে দিব, আমরা অলরেডি দেখলাম যে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে উইন্ডোজ প্লাস আর প্রেস করব, এরপর ফাইল মেনু থেকে এক্সপোর্ট নির্বাচন করব, মানে এক্সপোর্টে যাব, এরপর হচ্ছে যে দেখব যে আমাদের ফাইলটা কোথায়, সার্চ করে দেখব, সার্চ করে দেখব, এরপর ওটাতে যখন আমরা পাইলাম, পাওয়ার পর আমরা সেটাকে ডাইরেক্ট ডিলিট করে দিব। এই 5টা ওয়ে। সো দেখো বইয়ের পড়াগুলো অনেক বেশি, বাট আমি তোমাদেরকে খুব স্লোলি একদম কিভাবে হবে, কম্পিউটারে কিভাবে এই জিনিসগুলো হবে আমি একদম ভালো মতো করে তোমাদেরকে বললাম। এটা আমরা সকলেই বুঝতে পারছি কিনা আমরা একটু জানাই, আমরা একটু ভালো মতো করে জানাই। আচ্ছা কম্পিউটার সামনে নিয়ে তো আমি বুঝাইতে পারতেছি না, বাট আমি তোমাদেরকে লিখে লিখে বোঝানোর চেষ্টা করতেছি, কেমন? ওকে ফাইন, ক্লিয়ার। বাহ, আমার স্টুডেন্টরা তো দেখি একদম পুরা জোস। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণত সফটওয়্যার ডিলিট করা। সো এখন এখানে আমাদের কয়েকটা এমসিকিউ আছে, আমরা এমসিকিউ গুলা খুব একটা প্র্যাকটিস না করি, আমি তোমাদের যখন স্লাইড দিয়ে দিব অ্যাপে তোমরা স্লাইড পেয়ে যাবা। আমি তোমাদের আবার বলতেছি, তোমরা যারা যারা এসএমপি কোর্সে আছো তোমরা সকলেই অ্যাপের মধ্যে স্লাইড পেয়ে যাবে, নো ইস্যু অ্যাবাউট ইট, ওকে। সো নেক্সট, ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি, আমরা ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3, F3 মানে হচ্ছে যে নেক্সটটা ফাইন্ড করো, ওকে। রান কমান্ড সক্রিয় করার জন্য কোনটা, উইন্ডোজ প্লাস আর দিয়ে রান করতে হয়, ওকে। সো এরপর হচ্ছে ফাইন্ড এর শর্টকাট তোমার হচ্ছে কন্ট্রোল F, যখন আমরা প্রেস করব তখন ফাইন্ড হয়, ফাইন্ড মানে যে কোনো এক জায়গা থেকে খুঁজে বের করা, ওকে। এরপর হচ্ছে যে সফটওয়্যার ডিলিট করার সময় রান করার জন্য কোন কমান্ডটা লিখতে হয় এটা একটু আমাকে জানাও তো দেখি, যে আমরা সফটওয়্যার ডিলিট করার সময় আমরা যখন সফটওয়্যার একটা ডিলিট করতে চাই, ওই ডিলিট যখন আমরা করব তখন এই যে রান কমান্ডটা আছে তখন কোন জিনিসটা লিখে আমার ওটাকে রান করতে হয়, একটু জানাও তো দেখি, একটু জানাও তো দেখি। ইয়াস, রেজ এডিট, আর ইজি এডিট, আর ইজি মানে হচ্ছে রেজিস্ট্রি, আর ইজি মানে হচ্ছে রেজিস্ট্রি, আর হচ্ছে যে এডিট, রেজিস্ট্রিকে এডিট করা, ওকে। ওকে দ্যাটস গুড। সো এরপর কম্পিউটার কোনো সফটওয়্যার ডিলিট করতে চাইলে কিছু অংশ কোথায় থেকে যায়, কম্পিউটারে যখন আমরা কিছু অংশ ডিলিট করি বাকি অংশটুকু কোথায় থাকে, হার্ড ডিস্কে, মেমোরিতে, রেজিস্ট্রিতে নাকি সিডি রমে, কোথায় থাকে, এটাও আশা করি আমরা জানি। কারেক্ট অ্যান্সারটা দিয়ে যাও তো। শোনো দেখো, আমার তো খুব একটা ইচ্ছা না যে তোমাদেরকে একদম আমি বোরিং ভাবে অনেকক্ষণ পড়াইতেই থাকি, বাট তোমাদের সামনে, হ্যাঁ সামনে যেহেতু এক্সাম, সো এক্সামের জন্য আমরা 2টা ঘন্টা তো এক্সপ্লেন করতেই পারি, তাই না? আমরা একটা চ্যাপ্টার একদিনে পড়া, তার মানে আইসিটি 5 দিনে শেষ, ইটস হিউজ,
ওকে, আর আমি তোমাদের ছোট্ট একটা পয়েন্টও বাদ দিচ্ছি না, আমি সব পয়েন্টে তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখে দেখে পড়াচ্ছি। ওকে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। তো দেখো, সফটওয়্যারে কোনো তোমার হচ্ছে কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে বা কিছু অংশ কোথায় থেকে যায়, কিছু অংশ রেজিস্ট্রিতে থেকে যায়। কোথায় থেকে যায়? রেজিস্ট্রিতে থেকে যায়। ওকে, কিছু অংশ রেজিস্ট্রিতে সাধারণত থেকেই যায়। এরপর দেখো, ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হয়, বা কোন বাটন চাপলে ডাইরেক্ট সবকিছু ডিলিট হয়ে যায়। ঠিক আছে, কোন বাটনটা যখন আমরা চাপবো তখন সবকিছু ডিলিট হয়ে যায়। তো এটার জন্য ডিলিট বাটনের জন্য একটা শর্টকাট বাটন হচ্ছে F3। F3 মানে ফাইন্ড নেক্সট, মানে নেক্সট মানে সে একদম অনেক শক্তিশালী, আরে আমাকে কি করতে হবে বলো, আমাকে ছেড়ে দাও, এরকম টাইপের, সে যাকেই যাবে খেয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে F3। F3 মানে ফাইন্ড নেক্সট, মানে ডিলিট করে দাও। হ্যাঁ, সেটা হচ্ছে ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলার জন্য আমাদেরকে F3 বাটন যেটা আছে, এই F3 বাটন প্রেস করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি? এটা কিন্তু রিসেন্ট আসছে, এই যে যশোর বোর্ড 25-এ এটা রিসেন্ট আসছে। ওকে, সো এর পরবর্তীতে আমরা যাই সাধারণ ট্রাবল শুটিং, আমাদের লাস্ট পয়েন্টার। আমাদের আর 10 মিনিট লাগবে, এই 10 মিনিটের মধ্যে, হ্যাঁ আমাদের হচ্ছে যে আর 10 মিনিটের মধ্যে আশা করি আমরা এটা শেষ করতে পারবো। তো দেখো, কম্পিউটার ব্যবহার করতে গিয়ে অনেক ছোট ছোট সমস্যা দেখা যায়। কম্পিউটার কম্পিউটার হচ্ছে যে আমরা ব্যবহার করতে গিয়ে ছোট ছোট সমস্যা দেখা যায়, যেমন কি কাজ করা বন্ধ করে দেওয়া, যেমন ধীরে কাজ করা। ঠিক আছে, হ্যাং হওয়া। হ্যাং মানে কি? হ্যাং মানে কি? হ্যাং মানে হচ্ছে যে আটকায় আটকায় যাওয়া বা কাজ না করা আর কি। ঠিক আছে, এরপর স্ক্রিন না জ্বলা, মনে করো হঠাৎ করে স্ক্রিনে আলো আসতেছে না, তারপরে কম্পিউটার অন হচ্ছে না। এই বিভিন্ন ধরনের যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলোকে বলা হয় সাধারণ কিছু প্রবলেম, এগুলাকে বলা হয় ট্রাবল। এগুলাকে কি বলা হয়? ট্রাবল। তো দেখো, কাজ করা, হ্যাং হওয়া, স্ক্রিন না জ্বলা ইত্যাদি সমস্যার কারণ খুঁজে বের করে আগে কি করতে হবে? কারণটা খুঁজে বের করতে হবে যে আসলে আমার কারণটা কি। এই যে আমাদের কম্পিউটার হ্যাং করতেছে, এটা আলো জ্বলতেছে না, অন হচ্ছে না, এটার কারণটা কি? তোমরা একটা জিনিস দেখবা, চলো সাধারণ একটা ইউনিভার্সাল ট্রাবল শুটিং দেখে ফেলি। তোমরা কারা কারা ওয়াইফাই ইউজ করো? তোমরা কারা কারা ওয়াইফাই ইউজ করো আমাকে একটু জানাও তো। কারা কারা আমরা ওয়াইফাই ইউজ করি? কারা 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 আমরা ওয়াইফাই ইউজ করি? একটু হাত তোলো, দেখি যে আমরা কারা কারা ওয়াইফাই ইউজ করি। আচ্ছা, আমরা সবাই ওয়াইফাই ইউজ করি, তাই না? সো এটা একটা, মাঝে মাঝে দেখবা তোমার ওয়াইফাই থেকে নেট চলে যায়, ওয়াইফাই নেট চলে যায় বা ওয়াইফাই স্লো হয়। স্লো হয় না, তার মানে তুমি ট্রাভেলে পড়ো, তার মানে তুমি সমস্যায় পড়ো। এখন তুমি কল কাকে দাও? যে প্রোভাইড করতেছে। হ্যালো ভাই, আমি আপনাকে বলি, আমি তোমাদেরকে বলি আসলে কিরকম করে কাজটা হয়। হ্যালো, আমি আমার এই আইপি অ্যাড্রেস এত, আমার নাম হচ্ছে এটা, আমার ইন্টারনেট অনেক স্লো। ভাই আপনি আপনার আইপি অ্যাড্রেসটা বলেন। আবার আইপি অ্যাড্রেসটা আবার বললাম, তখন বলছে ভাই আপনার রাউটার তো অনেকক্ষণ ধরে চলতেছে, অফ করে অন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। সো তারা তোমাকে এই যে সাজেশনটা দিল যে অফ করে অন করা, এটা একটা ট্রাবল শুটিং। তার মানে এটা তোমাকে, যদিও এটা একটা প্রপার ওয়ে না, তারাই কমায় দেয়, বাট এটাকেই সাধারণত কি বলা হয়? প্রপার তোমার হচ্ছে ট্রাবল শুটিং। মানে তুমি একটা সমাধান চাইলা, সে তোমাকে কি বললো? অফ করে অন করা। এটাও একটা ট্রাবল শুটিং। ওকে, সো যাই হোক, এই যে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ওই সমস্যা সমাধান করাটাকে আমরা বলি ট্রাবল শুটিং। সো কিছু কিছু ট্রাবল শুটিং আছে, আমরা ধাপে ধাপে ওই ট্রাবল শুটিং গুলা তোমার হচ্ছে যে কি করে থাকি, সাধারণত সমাধান করে থাকি। এইখানে দেখো, আমাদের অনেকগুলা হচ্ছে যে ইয়া আছে, অনেকগুলা দেয়া আছে, তার মধ্যে আমরা কয়েকটা করব। একটা হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না। এক নাম্বার, ধরো সিস্টেম চালু হচ্ছে না। এখন প্রথম নাম্বার যেটা আছে, সিস্টেমটা চালু হচ্ছে না। ওকে, সিস্টেম যদি চালু না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সিস্টেম চালু না থাক মানে যদি না হয়, তাহলে আমাকে এক নম্বরে কি দেখতে হবে? যে পাওয়ার কেবলের কোথাও সমস্যা আছে না। ধরো তোমার ল্যাপটপ অন হচ্ছে না, এখন ল্যাপটপ বা কম্পিউটার অন হচ্ছে না। যখন অন হবে না তখন তোমাকে কি হচ্ছে না, অন যদি না হয় তাহলে তোমাকে কি করতে হবে? আগে দেখতে হবে তোমার মানে
চার্জ আছে কিনা। ধরো তোমার মোবাইলে এখন কি নাই, ধরো তোমার মোবাইল অন হচ্ছে না, তার মানে আগে তুমি কি দেখবা, মোবাইলে চার্জ আছে কিনা, তাই না? সরাসরি তো আর মোবাইলের কোম্পানিকে ফোন দিবা না, ভাই আপনি কি ফোন ব্যবহার করছেন, আপনার ফোনের মধ্যে ফোন চালু হয় না কেন, এটা তো বলবা না। আগে কি করো, তুমি দেখবা যে ফোন চার্জ আছে কিনা, এক নাম্বার দেখবা চার্জ আছে কিনা, চার্জ আছে কিনা, ঠিক আছে, আগে দেখবা চার্জ আছে কিনা, চার্জ হচ্ছে কিনা। এরপর তুমি কি দেখবা, যদি না দেখো যে চার্জ ঠিকঠাক মতো হচ্ছে না, কিন্তু অন হচ্ছে না, তার মানে তুমি কিছুক্ষণ পর আবার ট্রাই করবা, 5 মিনিট 10 মিনিট পর আবার ট্রাই করবা। ওকে, এরপর তুমি আবার দেখবা যে কম্পিউটারে যদি হয় ওই বাটনটা ঠিক আছে কিনা, ওই যে বাটনটা আছে ওই বাটনটা ঠিক আছে কিনা, যে আমি যে অন করতে চাচ্ছি ওই বাটনটা ঠিক আছে কিনা, ওই বাটনটা ঠিক আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে যে বাটন ঠিক আছে কিনা। সো যদি বাটন ঠিক না থাকে তখন আমরা কি অন্যভাবে ট্রাই করতে পারি। ওকে, সো এই যে জিনিসগুলো আছে, যে কোনো একটা প্রবলেম, মনে করো প্রবলেম হচ্ছে ল্যাপটপ অফ মানে অন হচ্ছে না, হ্যাঁ অন না হওয়া, অন না হওয়া, যদি অন না হয় তাহলে আমাদের কি করতে হবে, আগে দেখবো আমাদের পাওয়ার কেবল বা চার্জ আছে কিনা। এরপর হচ্ছে যে এরপর আমাদের বাটন চেক করা যায়, আমি যে বাটন দিয়ে অন করতেছি এটা ঠিক আছে কিনা। আর যদি সেক্ষেত্রেও না হয় তাহলে আরিফ ভাইয়াকে দেখানো বা আরিফ ভাইয়ের মতো লোককে দেখানো, যারা কম্পিউটার সম্পর্কে একটু জানে, বা হচ্ছে যারা মানে মেকানিক কেউ দেখাইতে পারো, হচ্ছে যে আমি আবার মেকানিক না, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার। ওকে, সো যাই হোক, আমাদের হচ্ছে যে চার্জ আগে দেখবো, তারপর হচ্ছে যে বাটন, এরপর হচ্ছে যে আমাদের কি করবো, যদি আমাদের কোনো মতেই না অন হয় দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে যে আমরা এক্সপার্ট কে দেখাবো। সো যদি আমি এখানে মেকানিকের কথা বলি তাহলে তোমরা আবার কি বলবো, তোমরা আবার স্যারকে মেকানিক বানাই দিবা। হ্যাঁ, সো আমি চাই না যে তোমরা আমাকে মেকানিক বানাও। সো এক্সপার্ট কে, এরপর তুমি কাকে দেখাবা, আরে এরপর তুমি একজন এক্সপার্ট কে দেখাবা, এরপর তুমি একজন এক্সপার্ট কে দেখাবা। ওকে, সো এই তিনটা। এরপর আর কি আছে, তারপরে হচ্ছে যে মনে করো তোমার কম্পিউটারের সিস্টেম গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে হয়ে বন্ধ হচ্ছে, গরম হয়ে হয়ে বন্ধ হচ্ছে, তখন তুমি কি করবা, আই এম নট ইলেকট্রিক মিস্ত্রি, আই এম নট কারেন্টের মিস্ত্রি, আই এম নট কম্পিউটার কম্পিউটার আমি একজন সিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিএসসি নিয়ে পড়ছি আমি। সো প্লিজ কেউ আমাকে মিস্ত্রি টিস্ত্রি বানাই দিও না আবার। ওকে, তো যাই হোক, সিস্টেম বন্ধ হয়ে বা সিস্টেম গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এখন সিস্টেম গরম হচ্ছে বা সিস্টেম অনেক একদম গরম হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, সিস্টেম গরম হয়ে গেলে আমরা তখন কি করব, ধরো এখন সিস্টেম অনেক তোমার হচ্ছে যে বার্ন হচ্ছে, সিস্টেমটা বার্ন হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে গরম হচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা আগে প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ওইটার যে ফ্যানটা আছে, ওই সিস্টেমের যে ফ্যানটা আছে, ওই ফ্যানটা আগে আমরা দেখবো যে ফ্যান ঠিক আছে কিনা, ওই ফ্যানটা ঠিক মতো ঘুরতেছে কিনা, এক নম্বরে আমরা ওটা দেখবো। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে যে আমরা কিছুক্ষণের জন্য অফ রাখবো, অফ রাখবো। তারপরে 3 নম্বরে যখন আমরা আবার অন করে আমরা যখন আবার আমরা কিছুক্ষণ পর আমরা যখন আবার অন করব, আমরা যখন কিছুক্ষণ পর আবার অন করব, তখন সাধারণত কি, তখন সাধারণত যদি আবার গরম হয় তখন আমরা দেখবো যে ওই ফ্যানের মধ্যে কোনো ময়লা আসছে কিনা, ঠিক আছে, ওই ক্লাসের মধ্যে বা ফরের মাধ্যমে কোনো ময়লা আসছে কিনা। সো এই জিনিসগুলো দেখবো। সো দেখার পর পরবর্তীতে আমরা আরো কাজ করবো, যেমন ধরো আমরা 4 নম্বরে আবার দেখতেছি যে যখন আমরা কোনোভাবেই এটা হচ্ছে না, ল্যাপটপ বা কম্পিউটার আরো বেশি গরম হয়ে গেছে, তখন আমরা এক্সপার্ট কাউকে দেখাবো। বুঝতে পারছি, বুঝতে পারছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ এবং কম্পিউটার দুইটাতেই ফ্যান থাকে বাবা, তোমরা জানো না? আচ্ছা, তো যাই হোক, এরকম করে অনেকগুলো তোমাদের ট্রাভেল শুটিং আছে। সিস্টেম যদি চালু না হয় তাহলে আমাদেরকে কি কি কাজ করতে হবে, লুজ সংযোগ আছে কিনা, মেইন বোর্ডে পাওয়ার আছে কিনা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করতে হবে। এরপর সিস্টেম সঠিকভাবে চলছে কিনা এটা দেখার জন্য আমরা দেখবো যে সিস্টেম আগে সঠিকভাবে চলতেছে কিনা, সব দিকে লাইন পাইছে কিনা, এইদিকে লাইন নাই তুমি ইচ্ছা মতো ল্যাপটপকে বাড়ি দিয়ে শেষ করতে পারতেছো, এমনটাও তো হবে না, ঠিক আছে। তো আমাদেরকে এগুলো ভালো মতো করে দেখতে হবে। এরপর হচ্ছে যে তোমার হচ্ছে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের এখানে ট্রাবল শুটিং গুলো আছে, এই ট্রাবল শুটিং গুলা আমার ফ্যান হয়ে কোনো লাভ নাই,
যদি এসি হইতা তাহলে আমি হয়তো বা একটু ভাবতে পারতাম, কারণ ফ্যানে বর্তমানে একটু ঝামেলাই হচ্ছে, গরম অনেক বেশি। ঠিক আছে, সো বেটার ফ্যানের থেকে এসি হয়ে যাও আরিফ ভাইয়ার। ওকে, সো এ দেখো সিস্টেম যদি মনে করো অত্যন্ত গরম হয়ে যায়, তখন কি করতে হবে, একটা কুলিং যে ইয়াটা আছে, মেশিন আছে বা কুলিং ঘোল ওটাকে বলা হয়, ওগুলা সাধারণত আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে যে মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে সিএলসি বা ওই ফ্যানটাকে ক্লিন করা। হ্যাঁ, এরপর হচ্ছে যে হিট সিঙ্ক, ওই আমাদের যে একটা প্রতিটা ল্যাপটপ এবং কম্পিউটারে একটা হিট সিঙ্ক ডিভাইস থাকে, যেটা ওই ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে তোমার যে হিটটাকে অ্যাবজর্ব করে, ওইটা ঠিক আছে কিনা এগুলা দেখতে হবে। তো এইখানে মোটামুটি 18টার মতো ট্রাবল শুটিং দেওয়া আছে, 18টা বা 22টার মতো ট্রাবল শুটিং দেওয়া আছে। এই ট্রাবল শুটিং গুলো একটু ভালো মতো করে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এই ট্রাবল শুটিং গুলোর মধ্যে কয়েকটা 1 থেকে 5 পর্যন্ত ভালো পড়বা, 18-19 এর মধ্যে একটু ভালো, মানে প্রথম দিকে এবং শেষের দিকে একটু ভালো মতো করে পড়ার চেষ্টা করবা। ওকে, দেন হচ্ছে যে আশা করি তোমাদের এখান থেকে যে কোনো একটা এমসিকিউ, এই 18টা বা 22টা তোমার ট্রাবল শুটিং এর মধ্যে একটা এমসিকিউ থাকার সম্ভাবনা আছে। ওটাই ওকে, সো না সরি 16টা আছে, রাইট। সো প্রিন্টার এটা না আসার সম্ভাবনা আছে। তো আমরা দেখি একটু ভালো মতো করে যদি দেখি এমসিকিউ। সো মনিটরে পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই, এইরকম লেভেলের এমসিকিউ আসবে। দেখো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এগুলা। সো যে ট্রাবল শুটিং গুলো আছে, ওই ট্রাবল শুটিং গুলা আমাদেরকে অনেক ভালো মতো করে পড়তে হবে, যাতে আমাদেরকে তোমার হচ্ছে যে ভালো মতো করে আচ্ছা 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 ঠিক আছে, আমাদেরকে ভালো মতো করে এগুলো পড়তে হবে, যে 16টা ট্রাবল শুটিং আছে। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ আসবে। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ওকে, তার মধ্যে এটা দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা সবগুলা বোর্ডেই আসছে, 2019-এ এবং 23-এও আসছে। এই এমসিকিউটা দেখো, কম্পিউটারের তারিখ ও সময় ঠিক মতো না থাকলে কি করতে হবে। সিওএমএস এর যে ইয়াটা আছে, এটা ভালো মতো করে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, সিওএমএস পরিবর্তন বা সিওএমএস ব্যাটারি ডেট এন্ড টাইমের মধ্যে থাকে, ওইটা থেকে একটা জিনিস অন করলে এটা চলে আসবে। সো এই জিনিসগুলো আমরা একটু ভালো মতো করে দেখবো, আর দেখে আশা করি আমরা আমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবো, রাইট। ওকে, সো এই ছিল আজকে আমাদের পড়াশোনা। ওকে, সো এই ছিল আমাদের আজকে পড়াশোনা। সো তোমরা একদম মোটামুটি ভালো মানে সিওএমএস হচ্ছে যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে ঠান্ডা করার জন্য একটা ছোট্ট একটা ডিভাইস বা এটা একটা কুলিং ফ্যাক্টর। ওকে, শোনো আর একটা আমি ছোট্ট একটা কথা বলি, মনে রাখো যে এখনো তোমাদের অনেকের আছে, অনেকেই তোমরা আসো যাদের এখনো কোনো মানে বলতেছো ভাইয়া অনেক পড়া জমে আছে, অনেকগুলো পড়াশোনা জমে আছে, আমরা কখন পড়বো না, সময় পাচ্ছি না ভাইয়া, এখন আর পড়াশোনা ক্লিন আপ করা সম্ভব না। তোমাদের অনেকেই অনেক ধরনের প্রবলেম হয়তো বা ফেস করতেছো, অনেকে মোটিভেশন হারায় ফেলছো। তো এই জন্য তোমাদের ক্লাসটা শেষ করতে চাই ছোট্ট একটা গল্প দিয়ে। যদিও গল্পটা কেউ আগে শুনতে চাইলে, মানে আগে যদি শুনে থাকো তাহলে আবার আমাকে কপিরাইট মারিও না, ঠিক আছে। বাট আমি বলতেছি ছোট্ট একটা গল্প, একদম খুব ছোট্ট একটা গল্প। সো একদিন মনে করো আমরা সবাই মোটামুটি শহরে যারা বাস করে, তোমরা দেখবা যে সবাই প্রতিনিয়ত যারা অফিস স্কুল যাই, আমরা নির্দিষ্ট একটা টাইমে যাই, যে সকাল 10টার সময় আমরা অফিস যাই, বা সকাল 10টার সময় আমরা স্কুল যাই, এবং এই সময় আমরা ব্যাক করি না, আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে। ওকে, সো মানে ছোট্ট একটা গল্প, ঠিক আছে। সেটা হচ্ছে মনে করো এক সময় একটা ট্রেন, ওই ট্রেনে অনেক মানুষ যাইতো প্রতিদিন, কিছু মানুষ আছে ওই ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, সকল মানুষগুলো ওই ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতো। সো একদিন কি হয়েছে, একদিন হচ্ছে ওই যে ট্রেনটা আছে, যে ট্রেনটা যাইতো, ওই ট্রেনটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে। ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করার পর ওই ট্রেনে যতগুলো মানুষ আছে সবাই মারা গেছে, যতগুলা মানুষ আছে সবাই মারা গেছে। এখন সবাই তো আর মনে করো ট্রেন মানে রাইট টাইমে পায় না, তো সবাইগুলো ট্রেন কি করছে, মনে করো কয়েকজন ছিল যারা হয়তো বা স্টেশনে দাঁড়াইছিল। কেন দাঁড়াইছিল, তারা এসে 1 মিনিট লেট করছে, কেউ 5 মিনিট লেট করছে, কেউ অসুস্থ ছিল, কেউ হচ্ছে যে মনে করো আজকে যাইতে পারে নাই যে কোনো প্রোগ্রামের জন্য, কেউ একটুর জন্য ট্রেনটা মিস করছে। হ্যাঁ, এরকম অনেক অনেক জনের ইন্টারভিউ পাইছে,
জিজ্ঞেস করছে যে আপনি কেন ট্রেনে সেদিন যান নাই, বলছে আমি তো আজকে আসতেছিলাম, রাস্তায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছি। আরেক জায়গায় ছিল, আরেক জায়গায় হচ্ছে যে হয়তোবা বলতেছে যে ভাই আমি তো আসছিলাম 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করছি। আরেকজনকে জিজ্ঞেস করছে যে ভাই আমার বউ ঝগড়া করতেছিল, এই বউয়ের ঝগড়া শুনতে শুনতে আমি ট্রেনটা মিস করে ফেলছি। আরেকজন বলতেছিল যে রাস্তায় জ্যাম ছিল, এই রাস্তায় জ্যামের জন্য আমি ট্রেনটা মিস করছি। বাট ইনফ্যাক্টটা হচ্ছে যে ওই ট্রেনের মধ্যে যারা ছিল তারা সকলেই মারা গেছে। এখন দেখো যারা যারা ট্রেন মিস করছে তারা কিন্তু বেঁচে গেছে, তারা বেঁচে গেছে, তাই না? তারা কিন্তু বেঁচে গেছে, কিন্তু তাদের মধ্যেও সমস্যা ছিল যে কেউ 1 মিনিটের জন্য মিস করছে, কেউ 5 সেকেন্ডের জন্য মিস করছে, কেউ বউয়ের সাথে ঝগড়া করতে করতে মিস করছে, কেউ হচ্ছে যে মনে করো রাস্তায় জ্যামের জন্য মিস করছে, অনেক কারণে। কিন্তু এই কারণগুলা জন্য তার সাময়িক খারাপ লাগছে, ইস আর 1 মিনিট আগে আমি ট্রেনটা মিস করতাম, মানে 1 মিনিট আগে আমি যদি আসতাম ট্রেনটা পেয়ে যেতাম, কিন্তু যদি সে ট্রেনটা পেয়ে যেত হয়তো বা সে মারা যেত। এরপর কেউ হচ্ছে যে মনে করো রাস্তায় জ্যাম ছিল জন্য মিস করছে, এরকম অনেক মিস করছে। এই যে কারণগুলো আছে, এখন এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া তোমার প্রস্তুতি কেমন সামনে এসএসসি পরীক্ষা, তুমি বলো ইস ভাইয়া আমি প্রস্তুতি নিতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, ইস ভাইয়া আমি আমার হচ্ছে যে এই এত কিছু প্রবলেম ছিল, এই প্রবলেম গুলোর জন্য আসলে আমি পড়াশোনা মিস হয়ে গেছে, এই প্রবলেম গুলোর জন্য ভাই আমি এটা করতে পারিনি। সো এই যে প্রবলেম গুলো, ওই প্রবলেম গুলাকে নিজের স্ট্রেংথ তৈরি করো, ঠিক আছে? যে ঠিক আছে আমার দ্বারা এটা হয় নাই, আমি এটা করতে পারি নাই, এর মানে এই না যে তুমি লস করে ফেলছো, হয়তো বা এটার মধ্যেও ভালো কিছু আছে, ঠিক আছে? তুমি যাই করছো সবকিছুর জন্যই ভালো কিছু আছে। অতএব তোমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভালো মতো করে এখন থেকে পড়াশোনা করতে হবে, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন। আমি তোমাকে বলি তোমার আইসিটি সাবজেক্টের মার্ক হয় 50 মার্কের এক্সাম হয়, তার মধ্যে ধরো আমাদের 25টা এমসিকিউ আছে, 25টা বা 15টা যেটাই এমসিকিউ আছে, এইখান থেকে 50 মার্কের জন্য আমাদেরকে 40 পাইতে হবে এ প্লাসের জন্য, 40 পাইতে হবে। এই 25টার মধ্যে তো শুধুমাত্র তোমার যদি 5টা এমসিকিউ লস হয়ে যায়, 5টা এমসিকিউ যদি তোমার মিস হয়ে যায়, তার মানে তোমার কি, তোমার হচ্ছে যে কি হয়ে যাবে, এ প্লাস মিস হয়ে যাবে। তো আমরা এই ইয়াটুকু না নেই, এই রিস্কটুকু আমরা না নেই, রিস্কটুকু না নিয়ে আমরা ভালো মতো করে পড়াশোনা করি। যা হয়েছে হয়েছে, আমাদের যা এক্সকিউজ দিছে, আমি অসুস্থ ছিলাম, দ্যাটস ওকে, অসুস্থতা তোমার জন্য হতে পারে একটা নিয়ামত, ঠিক আছে? বাট পরবর্তীতে তুমি সামনে কি করবা, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। তোমার ভাগ্যটা আসলে কোন দিকে নিয়ে যাবে এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার যে অজুহাত গুলো আছে ওই অজুহাত গুলাকে তোমার স্ট্রেংথ তৈরি করে থাকো, আর ওই স্ট্রেংথে তুমি পড়াশোনা করো। আশা করি তোমাদের সকলে, তোমাদের কারা আটকা কত প্রশ্ন, কঠিন প্রশ্ন হয়ে হোক, তুমি কুমিল্লা বোর্ড হোক, দিনাজপুর বোর্ড, যে কোনো বোর্ডের হোক না কেন, তুমি ভালো মতো করে পড়াশোনা করো, তোমার দুর্বলতাটাকে তোমার স্ট্রেংথ নাও, ওই স্ট্রেংথ হিসেবে তুমি ভালো করে পড়াশোনা করো। দেন তোমার যদি রেজাল্ট খারাপ হয়, আরিফ ভাইকে মিষ্টি খাওয়াই না, এই হচ্ছে কথা। যাই হোক, তবুও তোমরা যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে ভালো মতো করে এখনই এই অজুহাত গুলো সরাও। হ্যাঁ, ধরে নাও এই অজুহাতটাই তোমার স্ট্রেংথ, এই অজুহাতে তুমি এই কাজটা করতে পারো নাই, এখন ভালো মতো করে করো, ঠিক আছে? সো নেক্সট, ইনশাআল্লাহ দ্য ফিউচার ইজ ইয়োর্স। ওকে, ইনশাআল্লাহ দ্য ফিউচার ইজ ইয়োর্স, ইনশাআল্লাহ। সো দেখো আজকে আমাদের জন্য এতটুকুই, ঠিক আছে? সো তোমাদের সঙ্গে হয়তোবা আবারও কোনো একটা আইসিটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হয়েই যাবে। হ্যাঁ, আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো মতো করে এক্সামের জন্য প্রিপারেশন নাও, ভালো মতো করে পড়াশোনা করো। নো এক্সকিউজ ফ্রম টুডে। আজকের থেকে একটা শপথ নাও যে আর কোনো আমি এরকম এক্সকিউজ দিব না যে আমি অসুস্থ ছিলাম বা এটা ছিলাম। আর সময় খুবই কম, ভালো মতো করে পড়তে হবে, যতই কঠিন প্রশ্ন করুক না কেন। তুমি যদি তোমার চেষ্টাটা সর্বোচ্চ করো, তোমার জন্য সৃষ্টিকর্তা সর্বোচ্চ রেজাল্টটাই নিয়ে বসে আছে। ওকে, তো সবকিছুর মধ্যেই ভালো জিনিসটা নিহিত। তো এখন ভালো মতো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। দোয়া রইলো, তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।